হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি সাজিয়া আফরোজ ঝিনুক, ইনস্ট্রাক্টর চলো শিখি, তোমাদের লজিক বিষয়ের ইনস্ট্রাক্টর। আজকে আমাদের লজিক সেকেন্ড পার্টের সিকিউ ক্লাস হবে। তো সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যাও। নিজের বন্ধুবান্ধবদের লাইভে একটু মেনশন করে দাও, ঠিক আছে? দ্রুত সবাই জয়েন হয়ে যাও। আমরা আজকে সিকিউ A to Z আলোচনা করব। সিকিউ এর যত সমস্যা আছে, যত কিছু আছে, একটা অধ্যায় থেকে কিভাবে সিকিউ আসতে পারে, সমস্ত কিছু আমরা আজকে আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। সায়েন্সের স্টুডেন্ট হয়ে আপনার ক্লাস করি, কেন করো? তোমার কি লজ্জা শরম নাই? তুমি এত বেহায়া কেন? হ্যাঁ, এক ক্লাসেই সিকিউ শেষ হয়ে যাবে মোটামুটি। কিভাবে শেষ হবে? কিভাবে শেষ হবে? প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা কোন অধ্যায়ের কিভাবে কোন টপিক থেকে সৃজনশীল আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সৃজনশীল কিভাবে লিখতে হবে এবং সৃজনশীল উদ্দীপক দেখে কিভাবে বুঝতে পারবা কোন সৃজনশীল কোনটা, এই সমস্ত কিছু আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম। সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যাও, একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। সবাই একটু নিজেদের বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। MCQ কখন পড়াবেন আপু? যখন রুটিনে দেওয়া আছে ওই সময় পড়াবো। হ্যাঁ, কেন? এই যে আমনে লাগাইছি। হ্যাঁ পিয়াস, কার পিয়াস? এমনে লাগাইছি মাইক্রোফোন, এমনে লাগাই না। সবাই একটু আমরা লাইভে বন্ধু বান্ধবদের মেনশন করে দেই, পারলে একটু শেয়ার করে দেই। যদি পারি সবাই আমরা একটু শেয়ার করে দেই এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দেই। আমরা একটা ক্লাসেই মোটামুটি সিকিউ ধারণা নিব এবং সিকিউ শেষ করব। দেখো, দ্বিতীয় পত্রের সিকিউ। আমি ইনস্ট্রাক্টর সাজিয়া আফরোজ ঝিনুক। প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা। 1 নাম্বার চিত্র দেখো, মানে বলা হচ্ছে সুখ হলো দুঃখের অভাব। অভাব মানে কি বলো তো? বলো, অভাব মানে কি? স্বরে অ আছে অভাব। অভাব মানে কি? অনুপস্থিতি, তার মানে কি? নাই। তারপরে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ শিক্ষিত প্রাণী, তাহলে এখানে কি ব্যক্তার্থের দিক থেকে কম হয়ে যাচ্ছে? শুধু শিক্ষিত না, অশিক্ষিত মানুষও আছে, তাহলে এটা কি ব্যক্তার্থের দিক থেকে কম। আর একটা কি আছে? মানুষ হয় প্রাণী। এবার দেখো প্রশ্ন কি বলছে, সংজ্ঞা কি? পরমতম জাতির কি দেওয়া যায় না? সংজ্ঞা দেওয়া, পরমতম জাতির কি সংজ্ঞা দেওয়া যায় প্রশ্ন করছে। প্রথম চিত্রে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়ম লঙ্ঘন ঘটেছে ব্যাখ্যা করো।
উদ্দীপকের দ্বিতীয় তৃতীয় চিত্রে যে দুটি নিয়মের অনুপপত্তি ঘটেছে তার মধ্যকার আত্মসম্পর্ক বিশ্লেষণ করো। তাহলে এখানে একটা অনুপপত্তি, এখানে একটা অনুপপত্তি, আর প্রথম চিত্রে একটা অনুপপত্তি হয়েছে। এবার আমরা পড়ি। কোনো পদের পূর্ণ যাত্রার্থের সুস্পষ্ট বিবৃতি হলো কি? সংজ্ঞা। কোনো পদের পূর্ণ যাত্রার্থের সুস্পষ্ট বিবৃতি, সুস্পষ্ট প্রকাশই হচ্ছে তোমার সংজ্ঞা। 2 নাম্বার, না পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। এটা ভালো করে মাথায় রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আবার খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি, পরমতম জাতি অর্থ হলো সর্বোচ্চ জাতি। এই জাতিকে কোনো উপজাতি হিসাবে চিহ্নিত করা বা জাতির অধীনে বিবেচনা করা যায় না, মানে এইটাকে কোনো উপজাতি হিসাবে অন্তর্ভুক্ত করা যায় না বা কোনো জাতির অধীনে বিবেচনা করা যায় না। তাই সর্বোচ্চ বা পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। তাই কি সর্বোচ্চ বা পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। যেমন দ্রব্য, এই পদের কোনো উচ্চতর জাতি নেই, তাই এর শূন্যতম জাতি উল্লেখ করা যায় না। দ্রব্য পদের কোনো উচ্চতর জাতি নাই, যে সেখান থেকে আমরা নিম্নতর জাতিতে নিয়ে আসবো। দ্রব্য জাতির কোনো উচ্চতর জাতি নেই, এই জন্য এটাকে এর নিম্নতম উপজাতিতে বিভক্ত করা যায় না। এই কারণে পরমতম জাতি হিসাবে দ্রব্যের সংজ্ঞা দেওয়া যায় না। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো? পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না, এইটা ক্লিয়ার কিনা একটু বলো। এইটা ক্লিয়ার কিনা আমাকে জানাও। ক্লিয়ার আপু, ক্লিয়ার আপু, আচ্ছা ক্লিয়ার আপু। তাহলে পরমতম জাতি বুঝতে পারছো তো সবাই? ক্লিয়ার আপু, আচ্ছা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে পরমতম জাতিটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরমতম জাতিটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো কি আছে, গ নাম্বার, প্রথম চিত্রে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মের লঙ্ঘন ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় সর্বদা সদর্থক ভাষা ব্যবহার করতে হবে, নয়ার্থক ভাষা ব্যবহার করা যাবে। তাহলে সুখ হয় তোমার, দুঃখ হয় কি? সুখের অভাব। 1 নাম্বার চিত্রে এটা লেখা ছিল। তাহলে অভাব মানে কি? নাই, মানে অনুপস্থিতি আছে। তাহলে আমরা জানি যে সংজ্ঞায় সবসময় সদর্থক ভাষা ব্যবহার করতে হবে। সদর্থক ভাষা ব্যবহার না করে নয়ার্থক ভাষা ব্যবহার করলে নয়ার্থক পদজনিত অনুপপত্তি ঘটবে। তাহলে এটা হচ্ছে সংজ্ঞার চতুর্থ নিয়ম। তাহলে নয়ার্থক ভাষা ব্যবহার করা যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন আনন্দ হচ্ছে বেদনার অভাব, এখানে আনন্দের সংজ্ঞা দিতে গিয়ে বেদনার অভাব নামক নয়ার্থক ভাষা ব্যবহার করা হয়েছে। একইভাবে প্রথম চিত্রে বলা হয়েছে সুখ হলো দুঃখের অভাব, অর্থাৎ এখানে দুঃখের সংজ্ঞায় সুখের অভাব নামক নয়ার্থক ভাষা ব্যবহার করা হয়েছে। এই কারণেই দৃষ্টান্তটি নয়ার্থক সংজ্ঞাদোষে দুষ্ট, মানে পরিপূর্ণ। উদ্দীপকের দ্বিতীয় তৃতীয় চিত্রে যৌক্তিক সংজ্ঞার প্রথম ও পঞ্চম নিয়মের অনুপপত্তি ঘটেছে। নিচে তাদের মধ্যকার আত্মসম্পর্ক বিশ্লেষণ করা হলো। আমরা জানি যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় পূর্ণ যাত্রার্থ উল্লেখ করতে হয়। কি যাত্রার্থ? প্রথম সংজ্ঞায় কি বলেছিল? প্রত্যেক প্রাণী হয়, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ শিক্ষিত জীব। প্রথম সংজ্ঞায় মানে প্রথম যে চিত্র, দ্বিতীয় যে চিত্রটা ছিল ওখানে এটা বলা হয়েছিল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ শিক্ষিত জীব। তাহলে মানুষ তো শুধু বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ শিক্ষিত জীব না, এখানে পূর্ণ যাত্রার্থের প্রকাশ পায়নি। তাহলে পদের অতিরিক্ত যাত্রার্থ উল্লেখ করি, তাহলে এই নিয়ম অমান্য করে আমরা যদি কোনো পদের সংজ্ঞায় অতিরিক্ত যাত্রার্থ উল্লেখ করি তাহলে উক্ত পদের ব্যক্তার্থ হ্রাস পাবে। এর ফলে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। আমি যেটা বললাম যে এখানে কি হয়েছে, শিক্ষিত প্রাণী তোমার অতিরিক্ত চলে এসেছে। যেমন কি দেখো, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ শিক্ষিত প্রাণী। তাহলে এখানে শিক্ষিত গুণটি মানুষ পদের বিয়োজ্য অবান্তর লক্ষণ এবং এটি মানুষ পদের যাত্রার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করেছে। তাহলে কি বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ আর জীববৃত্তি, এই দুইটা আমরা জানি। তাহলে এই যে জীব যখন বলতেছি বা প্রাণী যখন বলতেছি তার মধ্যে জীববৃত্তিটা তো চলেই আসতেছে আর বুদ্ধিবৃত্তিটা তো আছেই। অতিরিক্ত গুণ হিসাবে আমি এখানে ব্যবহার করেছি কি শিক্ষিত, অতিরিক্ত গুণ হিসাবে আমি এখানে ব্যবহার করেছি কি শিক্ষিত, যেটা অবান্তর লক্ষণ এবং একটি মানুষ পদের যাত্রার্থের অতিরিক্ত গুণ। কি গুণ? অতিরিক্ত গুণ হিসাবে উল্লেখ করায় কি হয়েছে, যখন অতিরিক্ত গুণ হিসাবে উল্লেখ করবে তখন সেখানে কি হবে,
অতি ব্যাপক মানে ব্যাক্তার্থের দিক থেকে বেড়ে যাবে। তাহলে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। আবার সংজ্ঞায় পঞ্চম নিয়মের দেখো অনুসারে সংজ্ঞায় সঙ্গীয় পদ ও সংজ্ঞার্থ পদের ব্যাক্তার্থ পরস্পর সমান হতে হবে। তাহলে যে পদের সংজ্ঞা দেওয়া হচ্ছে তাকে সঙ্গীয় পদ, এবং সংজ্ঞা দেওয়ার পর যে পদ পাওয়া গেল তাকে সংজ্ঞার্থ পদ বলা হয়। মানে উদ্দেশ্যকে সঙ্গীয় পদ এবং বিধেয়কে সংজ্ঞার্থ পদ বলা হয়। তাহলে উদ্দেশ্য পদ সঙ্গীয় বা উদ্দেশ্য, এগুলার মানে জানতে হবে, কোনটাকে কি বলছে সেটার মানে ভালোভাবে জানতে হবে। তাহলে সঙ্গীয় মানে ধরো উদ্দেশ্য, আর সংজ্ঞার্থ মানে বিধেয়। এবার এটা ধরে পড়ো। আবার পঞ্চম নিয়ম অনুসারে উদ্দেশ্য পদ বা সঙ্গীয় পদ ও সংজ্ঞার্থ পদ মানে বিধেয় পদের ব্যাক্তার্থ পরস্পর কি হবে? সমান হবে। মানে এটা হচ্ছে মানুষ, বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। তাহলে এই বুদ্ধিবৃত্তি আর এই মানুষ, এই দুইটার ব্যাক্তার্থ পরস্পর সমান হবে। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু বিচার বুদ্ধি, বোধ শক্তি আছে, বোধ শক্তির ক্ষমতা আছে। তাহলে এই বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীবের ব্যাক্তার্থ এবং মানুষের ব্যাক্তার্থ পরস্পর কি হবে? সমান হবে। অর্থাৎ যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞার্থ পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে। মানে যে পদের সংজ্ঞা দিলাম, মানে এই মানুষ পদের সাথে এই সংজ্ঞার্থ পদ, এই পাশের এটা হচ্ছে সংজ্ঞার্থ পদ, কি হবে? সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে। কিন্তু তৃতীয় সূত্রে বলা হয়েছে মানুষ হয় কি? প্রাণী। এখানে মানুষ পদের বুদ্ধিবৃত্তি গুণটি বাদ পড়ে গেছে, আর ব্যাক্তার্থের দিক থেকেও বেরিয়ে গেছে। প্রাণীটা তো শুধু মানুষ না, প্রাণী আরও অনেকেই। তার কিন্তু তোমার এখানে কি হয়েছে? গুণ বাদ পড়ে গেছে। গুণ যদি বেশি হয়, সংজ্ঞা আমরা জানতাম যে ব্যাক্তার্থের কম বেশি হলে কি হওয়া যায়? তোমার অতি ব্যাপক এবং অব্যাপক ঘটে। কিন্তু যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে গুণের কম বেশি হলে তোমার কি হয়? অতি ব্যাপক এবং অব্যাপক ঘটে। এই দুইটা জিনিস সংজ্ঞা এবং তোমার যৌক্তিক বিভাগের মধ্যে পার্থক্য আছে। যৌক্তিক সংজ্ঞায় যদি গুণের বেশি হয়ে যায়, মানে ধরো উল্টা, যেখানে তুমি দেখবা যে এটা তো অতি ব্যাপক না, এটা তো অব্যাপক হওয়ার কথা ছিল, সেখানে যৌক্তিক সংজ্ঞায় হবে হচ্ছে তোমার অতি ব্যাপক। যেমন এখানে যদি আমরা পড়ি যে মানুষ হয় প্রাণী, তাহলে হিসাব মতো কি আসতেছে? যে প্রাণী তো অনেক হচ্ছে বেশি আর মানুষ তো হচ্ছে কম, তাহলে ব্যাক্তার্থ এখানে বেশি হয়েছে। তাহলে ব্যাক্তার্থ বেশি হয়েছে, তার মানে এটা অতি ব্যাপক, তার মানে এটা অতি ব্যাপক। তুমি বলতেই পারো যে ব্যাক্তার্থ বেশি হয়েছে মানে এটা অতি ব্যাপক। হ্যাঁ, ব্যাক্তার্থ বেশি হলে এটা অতি ব্যাপক, কিন্তু আমরা এখানে ব্যাক্তার্থ পড়তেছি না, আমরা পড়তেছি হচ্ছে জাত্যার্থ। মানে এই যে মানুষ পদ, এই মানুষ পদের জাত্যার্থ পড়তেছি। মানে আমরা এখানে উদ্দেশ্য নিয়ে কাজ করছি, বিধিও নিয়ে কাজ করছি না। তাহলে উদ্দেশ্য পদের জাত্যার্থ কি? জাত্যার্থ এখানে কি হয়ে গেছে? কম হয়ে গেছে, কারণ এখানে জাত্যার্থ হিসাবে শুধু প্রাণী ব্যবহার করছে, জীববৃত্তি ব্যবহার করে নাই, বুদ্ধিবৃত্তি ব্যবহার করে নাই। এই জন্য এখানে জাত্যার্থ কম হয়, এটা অব্যাপক হয়েছে। তাহলে ব্যাক্তার্থ কম বেশি হলে অতি ব্যাপক এবং অব্যাপক হয়, আর জাত্যার্থ কম বেশি হলে অতি ব্যাপক এবং অব্যাপক হয়। জাত্যার্থটা দেখতে হয় উদ্দেশ্য পদে, আর ব্যাক্তার্থটা দেখতে হয় হচ্ছে বিধেয় পদে। এই দুইটা জিনিসের পার্থক্য একটু মনে রাখবা। পরিশেষে বলা যায় অতিব্যাপক সংজ্ঞা ও অব্যাপক সংজ্ঞা উভয় সংজ্ঞার প্রথম ও পঞ্চম নিয়ম লঙ্ঘন কারণে সৃষ্টি। তাহলে প্রথম নিয়মে অতিব্যাপক আছে, পঞ্চম নিয়মে অতিব্যাপক এবং অব্যাপক আছে, এই জন্য এটা প্রথম ও পঞ্চম নিয়ম লঙ্ঘন কারণে সৃষ্টি। বুঝতে পারছো কি না আমাকে জানাও, কমেন্ট করে আমাকে জানাও বুঝতে পারছো কি না। ক্লিয়ার আপু, একদম ক্লিয়ার। জি আপু ক্লিয়ার, ওকে আপু ক্লিয়ার। আচ্ছা জি আপু। তপন দাস, দিবা জাহান, আচ্ছা আলফিনা, অরিন, সুন্দরভাবে বুঝতে পারছি। জি আপু ক্লিয়ার।
খ নাম্বারটা বুঝাবো। খ নাম্বার হচ্ছে পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না। পরমতম জাতি হচ্ছে সবচেয়ে উচ্চতর পদ, যেটার কোনো নিম্নতর শ্রেণী নাই এবং যেটাকে নিম্নতর শ্রেণীতে ভাগ করা যায় না, সেটার সংজ্ঞা দেওয়া যায় না। যেমন পরমতম জাতি মানে দ্রব্য, দ্রব্যর কোনো উপজাতি নাই এবং দ্রব্যর কোনো উচ্চতর জাতি নাই। দ্রব্য দ্রব্য, এই জন্য দ্রব্যর সংজ্ঞা দেওয়া যায় না। এটাই মুখস্থ করে রাখবা। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। এক নাম্বার অধ্যায়, প্রথমেই তো বলে দিলাম যে 1 নাম্বার অধ্যায় যৌক্তিক সংজ্ঞা থেকে পড়ছি আমরা, প্রথমেই তো বলে দিলাম। 2 নাম্বার সৃজনশীল দেখো, শীতের সকালে রুবেল ও কবির তাদের ঘরের বারান্দায় বসে রোদ পোহাচ্ছিল। সূর্যের তাপ তারা উপভোগ করছিল। কথা প্রসঙ্গে রুবেল কবিরকে বলল, সূর্য কি? কবির বলল, সূর্য হলো রবি। রুবেল বলল, তোমার কথা ঠিক নয়, সূর্য হলো এক প্রকার জ্বলন্ত নক্ষত্র যার আলোয় পৃথিবী আলোকিত হয়। প্রথম প্রশ্ন, যৌক্তিক সংজ্ঞা কি? আমরা তো জানি। যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞা অপরিহার্য কেন? খ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে সূর্য সম্পর্কে কবিরের মন্তব্যে যে অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ্যা করো। তাহলে কবির কি বলেছে? কবির বলল সূর্য হয় রবি, তার মানে সামর্থক শব্দ ব্যবহার করছে। সূর্য হয় রবি, একই কথা 2 বার রিপিট করছে। সূর্য হয় রবি, তাহলে সামর্থক শব্দ ব্যবহার করছে। সামর্থক শব্দ ব্যবহার করলে কোন অনুপপত্তি হয় বলো তো? সামর্থক শব্দ ব্যবহার করলে কোন অনুপপত্তি হয়? কেউ কি জানো? একটু বলো। আর তোমার রুবেল বলছে সূর্য হলো এক প্রকার জ্বলন্ত নক্ষত্র যার আলোয় পৃথিবী আলোকিত হয়। তাহলে উদ্দীপকে রুবেল সূর্যের যে সংজ্ঞা প্রদান করেছে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো। মানে ও যে সংজ্ঞাটা দিল এর যৌক্তিকতা কি? আচ্ছা, মুনিয়া মাহমুদ, ভেরি গুড, ভেরি গুড। সোহাগ আহমেদ, ভেরি গুড। এই তো নেহা, ভেরি গুড। তাসমিয়া আক্তার, ভেরি গুড। মুসলিমা সুলতানা, ভেরি ভেরি গুড। মাইশা মেহরিন, এই তো ভেরি গুড। সামিনা, রহিমা। আচ্ছা, তাহলে এখন তোমরা বুঝতে পারছো যে উদ্দীপক থেকে আমরা কিভাবে উত্তরটা বুঝতে পারবো। আমি সবসময় বলে দিয়েছি যে প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া থাকে, একটু মাথা খাটালেই তোমরা বুঝতে পারবা যে কোনটাকে ইঙ্গিত করছে। ক নাম্বার দেখো, কোনো পদের পূর্ণজাত্যার্থের সুস্পষ্ট বিবৃতি হলো কি? যৌক্তিক সংজ্ঞা। তাহলে ক নাম্বারে যৌক্তিক সংজ্ঞা কাকে বলে? এটাই আসার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি। খ নাম্বার দেখো, যুক্তিবিদ্যায় ব্যবহৃত পদের অর্থ সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং যথাযথভাবে প্রকাশ করার জন্য যৌক্তিক সংজ্ঞা অপরিহার্য। তাহলে যুক্তিবিদ্যায় ব্যবহৃত পদের যে অর্থ, আমরা যে পদগুলা ব্যবহার করি সেই পদের অর্থ সুনির্দিষ্ট এবং যথার্থভাবে প্রকাশ করার জন্য যৌক্তিক সংজ্ঞাটা অপরিহার্য। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অর্থকে সুস্পষ্ট, সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা যায়। এর পাশাপাশি একটি পদকে অন্য পদ থেকে আলাদাও করা যায়। এতে পদটির স্বতন্ত্র অর্থ প্রকাশ পায়। ফলে প্রকল্প প্রণয়ন, অনুমান গঠন, পদের শ্রেণীকরণ, ব্যাখ্যা ইত্যাদি ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করা যায়। তাই যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা কি? অপরিসীম। যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা কি? অপরিসীম। উদ্দীপকে সূর্য সম্পর্কে কবিরের মন্তব্য চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। যারা চক্রক বলেছ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমরা একটু শেয়ার করে দেই ক্লাসটা, আমরা সবাই একটু শেয়ার করে দেই, একটু চেষ্টা করি শেয়ার করে দেওয়ার। আচ্ছা দেখো, চক্রক সংজ্ঞা হলো এক প্রকার ত্রুটিপূর্ণ সংজ্ঞা। সাধারণত কোনো পদের যৌক্তিক সংজ্ঞায় সামর্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন দিন হয় দিবস, এখানে দিবস হলো দিনের প্রতিশব্দ বা সামর্থক শব্দ, তাই সংজ্ঞাটি চক্রক সংজ্ঞাজনিত দোষে তুষ্ট। উদ্দীপকে সূর্য সম্পর্কে কবির বলেছে সূর্য হলো রবি, এখানে সূর্য পদের সামর্থক শব্দ হলো রবি, অর্থাৎ একই শব্দের পরিবর্তিত রূপ মাত্র। এই কারণে কবিরের মন্তব্য চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। এটা তো আমরা সবাই বুঝতে পারছি। গ নাম্বারটা দেখি, উদ্দীপকে রুবেল সূর্যের যে সংজ্ঞা প্রদান করেছে তার সংজ্ঞা না বলে বর্ণনা বলায় যুক্তিযুক্ত। নিচে এর যৌক্তিকতা বিশ্লেষণ করা হলো। ক
কোনো পদের উপলক্ষণ ও অবান্তর লক্ষণ অথবা যাত্রার্থের অংশ বিশেষ একসাথে উল্লেখ করাকে বলে হচ্ছে কি বর্ণনা। একসাথে উল্লেখ করাকে বলা হয় হচ্ছে বর্ণনা। তাহলে উদ্দীপকের রবি যেটা বলেছে সূর্য হচ্ছে তোমার আলোর কি জানো, তারপরে সূর্য হচ্ছে পৃথিবীতে আলো ছড়ায়। দেখ একজন কি বলছে, প্রথম 3টা অধ্যায় পড়লে কি 7টা প্রশ্ন কমন পাবো? কিভাবে তুমি 3টা অধ্যায় থেকে 7টা সৃজনশীল কমন পাইতে চাও বলো? কিভাবে তুমি পাইতে চাও? তোমার অধ্যায় আছে 5টা, তুমি সেখান থেকে 5টা অধ্যায় পড়া বাদ দিয়ে তুমি 3টা অধ্যায় পড়ে 7টা সৃজনশীল কমন পাইতে চাও কোন সেন্সে? আর তুমি কেন প্রথম 3টা অধ্যায় পড়বা? একটা তোমরা সে ইয়াতে উঠে ইন্টার উঠে সময় পাও 2 বছর, টোটাল 2 বছরের মতো তোমরা সময় পাও। 2 বছরে তুমি 5টা অধ্যায় শেষ করতে পারো নাই, পরীক্ষার আগে তাড়াহুড়া করে 3 অধ্যায় পড়ে 7টা সৃজনশীল কমন পাইতে চাও? ওই বলে না চাবাইয়া দিলেও তোমরা খাইতে পারবা না, বলবে যে গিলে দেন ম্যাডাম, একটু গিলে দেন, গিলে খাই। তাহলে কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা যাত্রার্থের অংশ বিশেষ একসাথে উল্লেখ করাকে বলে হচ্ছে বর্ণনা। বর্ণনায় শুধু পদের বিবৃতি দেওয়া হয়। বর্ণনায় শুধু কি করা হয়? পদের বিবৃতি মানে বিস্তারিত দেওয়া হয়। যেমন উদ্দীপকে রুবেল সূর্য সম্পর্কে বলেছে সূর্য হলো এক প্রকার জ্বলন্ত নক্ষত্র যার আলোয় পৃথিবী আলোকিত। এখানে সূর্য পদের বিবৃতি দিয়েছে, সংজ্ঞা নয়, কারণ যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ যাত্রার্থ উল্লেখ করতে হয়, মূল পদের অতিরিক্ত যাত্রার্থের কোনো সুযোগ নেই। বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ ও অবান্তর লক্ষণ উল্লেখ করা হয়। এই কারণেই এমন অনেক পদ বা বিষয় রয়েছে যার বর্ণনা দেওয়া গেলেও সংজ্ঞা দেওয়া যায় না, যেমন দ্রব্য, টাকা, সততা ইত্যাদি। অপরদিকে সংজ্ঞার ক্ষেত্রে যাত্রার্থ ছাড়া অন্য কোনো গুণ উল্লেখ করা হয় না, অর্থাৎ সংজ্ঞায় অবান্তর গুণ আরোপ করা যায় না। এই কারণেই যেসব পদের সংজ্ঞা দেওয়া যায় সেই সব পদের বর্ণনাও দেওয়া সম্ভব। এই কারণে উদ্দীপকের রুবেলের বক্তব্যটি বর্ণনা বলাই শ্রেয়। তাহলে কোনো পদ আছে যেগুলো শুধু বর্ণনাই দেওয়া যায়, সংজ্ঞা দেওয়া যায় না, আবার কোনো পদ আছে যেটার বর্ণনাও দেওয়া যায়, সংজ্ঞাও দেওয়া যায়। উদ্দীপকের রবি সূর্য মানে রুবেল সূর্য সম্পর্কে যেটা বলেছে সূর্যর সংজ্ঞাও দেওয়া যায়, আবার সূর্যর বর্ণনাও করা যায়। কিন্তু উদ্দীপকে তোমার রুবেল যেটা বলেছে সেটা হচ্ছে সূর্য সম্পর্কে অনেক অবান্তর লক্ষণ ও উপলক্ষণ প্রকাশ করেছে, কিন্তু যৌক্তিক সংজ্ঞার নিয়ম হচ্ছে অবান্তর লক্ষণ ও উপলক্ষণ প্রকাশ করা যাবে না, শুধু যাত্রার্থ মানে যাত্রার্থের যে গুণটা সেটা প্রকাশ করতে হবে। কিন্তু রুবেল যাত্রার্থের গুণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ সব কিছু একত্রে প্রকাশ করেছে জন্য এটাকে আমরা যৌক্তিক সংজ্ঞা না বলে যৌক্তিক বর্ণনা বা শুধু বর্ণনা বলাই শ্রেয়। পরিশেষে বলা যায় যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দুটি ভিন্ন বিষয়, তবে ব্যবহারিক জীবনে আমরা যে রূপ বিবৃতি প্রদান করি তা বর্ণনা হিসাবে অধিক পরিচিত। এই কারণে বলা যায় রুবেল সূর্যের যে সংজ্ঞা প্রদান করেছে তার সংজ্ঞা না বলে বর্ণনা বলাই যুক্তিযুক্ত। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। 17 মাস টাইম কি কম? 17 মাস হিসাব করো তো কয় দিন হয়? আর তুমি সত্যি করে বলো 17 মাসে তুমি কয়টা মাস পড়াশোনা করছো? অনেক ভালোভাবে বুঝতে পারছি। ক্লিয়ার ম্যাম, আচ্ছা ক্লিয়ার আপু। সাকিব হোসেন ও ওয়েস তালুকদার, বুঝতে পারছো? ক্লিয়ার। জি আপু ক্লিয়ার। মহিদুল, অজয় কৃষ্ণা দাস ক্লিয়ার আপু। জি আপু বুঝছি। অরিন, জি আপু ক্লিয়ার। মাইশা ক্লিয়ার আপু। চৈতি ক্লিয়ার আপু। আচ্ছা ভেরি গুড। তাহলে সবার মোটামুটি এই অধ্যায় থেকে তাহলে সৃজনশীল যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, বর্ণনা এবং যে অনুপপত্তিগুলো আছে এই অনুপপত্তির ওপর ডিপেন্ড করে এই অধ্যায়ের সৃজনশীলগুলো আসবে। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, প্রথম যৌক্তিক সংজ্ঞা থেকে কোন বিষয়ের উপর সৃজনশীল আসবে। যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কেন, যৌক্তিক সংজ্ঞার গুরুত্ব বর্ণনা করো বা যৌক্তিক সংজ্ঞার গুরুত্ব কেন অপরিসীম, তারপরে যৌক্তিক সংজ্ঞা নাকি বর্ণনা সেটা বিশ্লেষণ করতে বলবে, এবং যৌক্তিক সংজ্ঞার যে অনুপপত্তিগুলো আছে চক্রক অনুপপত্তি, নয়ার্থক অনুপপত্তি, অতিব্যাপক, অব্যাপক যে অনুপপত্তিগুলো আছে এগুলার ওপর থেকেই তোমার প্রথম অধ্যায়ের সৃজনশীল আসবে। এর বাইরে কোনো টপিক থেকে সৃজনশীল আসবে না। এবার দেখো 3 নম্বর সৃজনশীল। দৃশ্যকল্প 1। কুমার হলেন অবিবাহিত পুরুষ, শৈশব হলো জীবনের প্রভাতকাল, যুদ্ধ নয় শান্তি। এটাও আমরা যৌক্তিক সংজ্ঞা কি দেখো,
যৌক্তিক সংজ্ঞা কি? যৌক্তিক সংজ্ঞার দুটি সীমা লেখো। সীমা মানে সীমাবদ্ধতা লেখো। দৃশ্যকল্প একে কোন ধরনের অনুপপত্তি হয়েছে? কুমার হলেন অবিবাহিত পুরুষ, মানে এখানে কোন ধরনের অনুপপত্তি হয়েছিলেন? এটাও হচ্ছে তোমার চক্রক, কারণ একই কথা বারবার ব্যবহার করছে। দৃশ্যকল্প 2 ও 3 যে সংজ্ঞাদোষ ঘটেছে, 2 হচ্ছে তোমার কি? শৈশব হলো জীবনের প্রভাতকাল, যুদ্ধ নয় শান্তি, তাহলে এটা ঘটেছে তোমার অব্যাপক। আর 2 নাম্বারটা কি হয়েছে আমরা একটু দেখি। কোনো একটি পদের পূর্ণযাত্রার্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ সরল স্পষ্ট বোধগম্য প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার দুটি সীমাবদ্ধতা হলো পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না, কারণ পরমতম জাতি হলো সর্বোচ্চ জাতি। মৌলিক গুণের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না, যেমন আনন্দ, বেদনা ইত্যাদি। এইরূপ মৌলিক গুণের আসন্নতম জাতীয় বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না, তাই এই সব গুণের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। একটু দেখে নাও সবাই, একটু সবাই দেখে নাও। আচ্ছা, তাহলে দৃশ্যকল্প 1-এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে, এটা তো আমরা বুঝতেই পারছি। যেমন কুমার হয় অবিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষ এবং কুমার একই কথা, অবিবাহিত পুরুষ এবং কুমার একই কথা। আচ্ছা, আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই, আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই। সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই। করছি আপু। আচ্ছা, আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেব। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো তাহলে যৌক্তিক সংজ্ঞার নিয়ম 3 নং নিয়ম অনুযায়ী। কয় নং নিয়ম? 3 নং নিয়ম অনুযায়ী যৌক্তিক সংজ্ঞায় কোনো পদের সামর্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যায় না যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম অমান্য করে। আচ্ছা, এটা তোমরা পড়ো, তোমরা সবাই একটু এটা পড়ো তো। সবাইকে আমি সুযোগ দিলাম এটা পড়ার, পড়ে তোমরা দেখো বুঝতে পারো কিনা। যারা বুঝতে পারবা তারা ক্লিয়ার লিখবা, যারা বুঝতে পারবা তারা এটা লিখবা যে ক্লিয়ার, যারা বুঝতে পারবা। সবাই একটু এটা আমরা পড়বো সবাই, কারণ এই টপিকটা আমরা এর আগের সৃজনশীলেও পড়লাম যে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। সবাই পড়ো, যেখানে বুঝতে পারো না সেখানে আমাকে জানাবা যে আপু বুঝতে পারছি না। আর সবাই আমরা একটু শেয়ার করে দেব, সবাই একটু শেয়ার করে দেব। ক্লিয়ার আপু? আচ্ছা, আর কে? আচ্ছা, ক্লিয়ার আপু, ওকে, ক্লিয়ার আপু। আচ্ছা, তার মানে সবারই মোটামুটি এই টপিকটা ক্লিয়ার। তাহলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। জি আপু, পুরাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আপু, ক্লিয়ার আপু, ক্লিয়ার আপু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বার দেখি। দৃশ্যকল্প 2-এ রূপক সংজ্ঞা এবং 3-এ নয়ার্থক সংজ্ঞা দোষ ঘটেছে। নিম্নে বিষয়টি বিশ্লেষণ করা হলো। দৃশ্যকল্প 2-এ শৈশবকে জীবনের প্রভাতকাল বলে ব্যক্ত করা হয়েছে। তাহলে এই যে প্রভাতকাল, এখানে কি হয়েছে তোমার? সাধু ভাষা। তোমার সাধু ভাষা যদি যখন ব্যবহার করা হবে তখনই মনে করবা যে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। যখন দেখবা যৌক্তিক সংজ্ঞায় বা কোনো একটা যুক্তি বাক্যে সাধু ভাষা ব্যবহার করা হচ্ছে, তখন সেটাকে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি দেখবা। যেমন প্রভাতকাল, এটা সাধু শব্দ, প্রভাতকাল মানে কি? সকাল। তাহলে শৈশবকে প্রভাতকাল বলে ব্যক্ত করা হয়েছে, তাই এখানে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। তাহলে আবারও বলে দিচ্ছি, রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি কখন তোমরা বুঝতে পারবে যে ওটা রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি? যখন তোমরা দেখবে যে তোমার কি করা হচ্ছে? সাধু ভাষা ব্যবহার করা হচ্ছে, তখন রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে। কেননা যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুযায়ী, কয় নম্বর নিয়ম? 2 নম্বর নিয়ম, কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যায় না
যদি যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। যেমন দৃশ্যকল্প 2-এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে শৈশবকে রূপক অর্থে জীবনের প্রবাদকাল বলে ব্যক্ত করা হয়েছে, তাই এখানে রূপক সংজ্ঞা অনুপপত্তি বা রূপক সংজ্ঞা দোষ ঘটেছে। এবার দৃশ্যকল্প 3-এ দেখা যাচ্ছে যুদ্ধকে শান্তির অনুপস্থিতি অর্থে অর্থাৎ যুদ্ধ নয় শান্তি বলে প্রকাশ করা হয়, তাই এখানে নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি হয়েছে। কেননা যৌক্তিক সংজ্ঞার নিয়ম 4 নম্বর নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় নয়ার্থক ভাষা ব্যবহার করা যায় না যদি যৌক্তিক সংজ্ঞায় এই নিয়ম লঙ্ঘন লঙ্ঘন করা হয় তাহলে তোমার কি হয়, নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। তাহলে কেননা যৌক্তিক সংজ্ঞার নিয়ম 4 অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় নয়ার্থক ভাষা ব্যবহার করা যায় না যদি যৌক্তিক সংজ্ঞায় এই নিয়ম লঙ্ঘন করা হয়। যদি তোমার যৌক্তিক সংজ্ঞা এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নয়ার্থক ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। সংজ্ঞা কি হয়? সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে নয়ার্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। যেহেতু দৃশ্যকল্প 3-এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞায় নয়ার্থক ভাষা ব্যবহার করা হয়েছে, তাই এখানে নয়ার্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। শেষে বলা যায় যে কোনো পদের যথার্থ সংজ্ঞা প্রদান করতে হলে অবশ্যই যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুসরণ করতে হবে, অন্যথায় সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে। তাহলে এবার বলো যে প্রথম অধ্যায়ের সিকিউগুলা সলভ কিনা। এই যে 3টা সিকিউ পড়ালাম এগুলার মধ্যে থেকেই ঘুরে ফিরে আসবে, মানে এই ধরনের সিকিউই তোমার আসবে প্রথম অধ্যায় থেকে। তাহলে প্রথম অধ্যায় ক্লিয়ার কিনা আমাকে বলো, আমাকে সবাই একটু জানাও, সবাই একটু জানাও ক্লিয়ার কিনা, আমাকে একটু সবাই জানাও, আপুকে একটু সবাই জানাও ক্লিয়ার কিনা, প্রথম অধ্যায়টা ক্লিয়ার কিনা বলো। সলভ আপু আলহামদুলিল্লাহ সব সলভ আপু ক্লিয়ার, আচ্ছা ভেরি গুড ভেরি গুড। সাকিব ক্লিয়ার আপু, নাজ আলহামদুলিল্লাহ ক্লিয়ার, একদম ক্লিয়ার ক্লিয়ার আপু। তাহলে সিকিউ কিভাবে আসতে পারে এটা তো বুঝতে পেরেছো, এবং যে 3টা সিকিউ আমরা এই টপিক থেকে এই অধ্যায় থেকে পড়লাম এই 3টার মধ্যেই যে কোনো একটা চলে আসবে, দেখবা এই 3টার মধ্যেই যে কোনো একটা চলে আসবে। মানে এই ধারাবাহিকতার মানে এই নিয়মের মধ্যে এই 3টা সিকিউ পড়েছি, এই 3টা সিকিউর মধ্যে আমরা কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা নিয়ম পড়লাম, আর একটা হচ্ছে তোমার পড়লাম হচ্ছে সংজ্ঞা নাকি বর্ণনা, এর মধ্যেই দেখবা চলে আসছে, এর মধ্যেই তোমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কমন পাবা। জি আপু ক্লিয়ার, তাহলে সবারই ক্লিয়ার। তিনের ঘ হচ্ছে নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। যখন নাই না বাচক তোমার অনুপস্থিতি বোঝাবে তখন সেখানে নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে। যেমন সুখ হয় দুঃখের অভাব, যুদ্ধ হয় শান্তির অভাব, এই যে যুদ্ধ নয় শান্তি, এই যে নয় না অভাব অনুপস্থিতি যখন বোঝাবে তখন নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে। ক্লিয়ার? আচ্ছা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ক্লিয়ার। এবার আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব যৌক্তিক বিভাগ। 4 নাম্বার সৃজনশীল লেখো। দৃশ্য 1-এ বলা হচ্ছে মানুষ, মানুষের মধ্যে সৎ লম্বা ফর্সা। দৃশ্য 2-এ বলা হচ্ছে প্রাণী, এর মধ্যে আছে মানুষ গরু ছাগল ধরো হাঁস মুরগি সব কিছুই আছে। 3-এ বলা হচ্ছে মানুষ এশিয়াবাসী আমেরিকাবাসী বনবাসী। এবার বলছে দ্বিকোটিক বিভাগ কি। দ্বিকোটিক বিভাগটা কি সবাই জানো? দ্বিকোটিক বিভাগ আমরা ক্লাসে পড়েছিলাম। দ্বিকোটিক বিভাগ কি? আপু অতি ব্যাপক ও অব্যাপক দুইটা কিভাবে প্রশ্নে ধরা যায়? কিভাবে ধরা যায়? যদি ব্যক্তার্থের দিক থেকে কম বেশি হয়, যৌক্তিক বিভাগে যদি ব্যক্তার্থের দিক থেকে কম বেশি হয় তাহলে অতি ব্যাপক ও অব্যাপক হয়। যৌক্তিক সংজ্ঞায় যদি জাত্যার্থের দিক থেকে কম বেশি হয় তাহলে অতি ব্যাপক ও অব্যাপক হয়। অতি ব্যাপক মানে ব্যক্তার্থ বা জাত্যার্থের দিক থেকে বেশি, অব্যাপক মানে জাত্যার্থ বা ব্যক্তার্থের দিক থেকে কম।
উদ্দেশ্য এবং বিধেয়র মধ্যে যদি উদ্দেশ্য তোমার কি থাকে, তোমার উদ্দেশ্য যদি ব্যক্তার্থ বা জাত্যার্থ কম বেশি থাকে তাহলে অতি ব্যাপক বা অব্যাপক হয়, এবং যৌক্তিক বিভাগে ব্যক্তার্থের যদি তোমার কি থাকে, বিধেয়র যদি ব্যক্তার্থ বা জাত্যার্থ কম বেশি হয় তাহলে অতি ব্যাপক এবং অব্যাপক ঘটে। এটা অধ্যায়ের বিস্তারিত আলোচনার সময় বলে দিয়েছি, বুঝাইয়া দিছি, প্রথম পত্রেই সুন্দর করে বোঝানো হয়েছে। এটা কোনো বিরুদ্ধ উপজাতি দ্বিকটিক বিভাগ, বিরুদ্ধ উপজাতি নাকি বিপরীত উপজাতি বলো তো? সর্বনিম্ন উপজাতিকে বিভক্ত করা যায় না কেন? আচ্ছা, আমরা তাহলে যৌক্তিক সংজ্ঞায় পড়েছিলাম সর্বোচ্চ উপজাতি পরমতম জাতিকে বিভক্ত করা যায় না কেন। এখন যৌক্তিক বিভাগে পড়ছি সর্বনিম্ন উপজাতিকে বিভক্ত করা যায় না কেন। এখন দৃশ্যকল্প একে কী ধরনের অনুপপত্তি ঘটেছে? তাহলে একে কি বলতেছে? সৎ, লম্বা, ফর্সা। তাহলে এখানে কি করা হচ্ছে? তোমার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? আর দৃশ্যকল্প 2 ও 3-এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। ক নাম্বার দেখো, দ্বিকটিক বিভাগ হলো কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়া। কে যেন বলেছে বিরুদ্ধ উপজাতি? মনিরুজ্জামান, ভেরি গুড। তাহলে দুইটা বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে তোমার দ্বিকটিক বিভাগ, মানে 2 ভাগে ভাগ করা। খ নাম্বার বলছে সর্বনিম্ন বা ক্ষুদ্রতম উপজাতির কোনো নিম্নতর উপজাতি থাকে না বলে এর যৌক্তিক বিভাগ করা যায় না, মানে নিম্নতর উপজাতির আর কোনো নিম্নতর স্তর থাকে না বলেই এটার আর বিভক্তিকরণ করা সম্ভব হয় না। যৌক্তিক বিভাগের উপজাতি হলো শ্রেণীবাচক পদ, এই জাতীয় পদকে বিভক্ত করলে একক ব্যক্তি বা বস্তুকে পাওয়া যায়। যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী তাই একক ব্যক্তি বা বস্তুর বিভাজন করা যায় না, তাই ক্ষুদ্রতম উপজাতিকেও বিভক্ত করা যায় না। দৃশ্যকল্প 1-এ সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুসারে কোনো পদের বিভক্তিকরণের সময় একটি মাত্র মূল সূত্র অনুসরণ করতে হয়। এর নিয়মটি লঙ্ঘন করে যদি একাধিক মূল সূত্র অনুসরণ করা হয় তাহলে বিভাগটি ভ্রান্ত, মানে ভুল হবে। আর এইরূপ ভ্রান্ত বিভাগের নাম সংকর বিভাগ। যেমন মানুষ জাতিকে সৎ, ফর্সা, জ্ঞানী এই 3টা উপজাতিতে বিভক্ত করা হলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে, কারণ এখানে পদের বিভক্তকরণের একটির পরিবর্তে 3টি মূল সূত্র সততা, বর্ণ ও জ্ঞান গ্রহণ করা হয়েছে। বুঝতে পারছো? দৃশ্যকল্প 1-এ মানুষ পদকে সৎ, লম্বা, ফর্সায় 3টি উপজাতিতে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ এখানে যৌক্তিক বিভাগের একটি পরিবর্তে 3টির মূল সূত্র গ্রহণ হয়েছে। এভাবে দৃশ্যকল্প 1-এ মানুষ পদকে 3টি সূত্রের মাধ্যমে বিভক্ত করায় সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। তাহলে কি হয়েছে? সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা আমাকে জানাও। বুঝতে না পারলেও জানাবা, বুঝতে পারলেও জানাবা। এখন যে অধ্যায় পড়তেছি সেই অধ্যায় পড়ো। দুর্বোধ্য মানে যে ভাষা তোমার উচ্চারণ বা বুঝতে অসুবিধা হয়, কঠিন ভাষা, সেটা দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। ক্লিয়ার আপু? ক্লিয়ার আপু? সংকর বিভাগের পরস্পর বিভাগ তো একই, সব ক্ষেত্রে একই না, সব ক্ষেত্রে একই না, সব ক্ষেত্রে অবশ্যই এক না। ক্লিয়ার? দেখো, দৃশ্যকল্প 2-এ অব্যাপক বিভাগ এবং দৃশ্যকল্প 3-এ অতি ব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। দৃশ্যকল্প কি ছিল আমরা একটু দেখে আসি। দৃশ্যকল্প 1-এ তোমার কি ছিল? 2-এ ছিল মানুষ, গরু, ছাগল। তাহলে প্রাণীকে কি করা হয়েছে? মানুষ, গরু, ছাগল ভাগ করা হয়েছে, আর মানুষকে এশিয়াবাসী, আমেরিকাবাসী, বনবাসীতে ভাগ করা হয়েছে। এখন এখানে অতি ব্যাপক ও অব্যাপক ঘটেছে। কিভাবে ঘটেছে আমরা দেখি। দৃশ্যকল্প 2-এ অব্যাপক, অব্যাপক মানে ব্যক্তার্থের দিক থেকে তোমার কম, এবং দৃশ্যকল্প 3-এ অতি ব্যাপক মানে ব্যক্তার্থের দিক থেকে বেশি বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। নিচে উভয় বিভাগ প্রক্রিয়ার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো। আমরা জানি যৌক্তিক বিভাগের বিভক্ত উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতির চেয়ে কম হলে অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। তাহলে কি? যৌক্তিক বিভাগের বিভক্ত উপজাতিগুলোর, মানে আমি যে বিভক্ত উপজাতি করলাম সেই উপজাতিগুলোর মিলিত সংখ্যা তোমার যদি জাতির সংখ্যার চেয়ে কম হয় তাহলে অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটে। দৃশ্যকল্প 2-এ প্রাণী জাতিকে মানুষ, গরু, ঘোড়া, ছাগল উপজাতিতে বিভক্ত করা হয়েছে, ফলে উপজাতিগুলোর পরিমাণ জগতের সমস্ত পরিমাণের প্রাণীর পরিমাণের চেয়ে কম হয়েছে, অর্থাৎ জগতের অন্যান্য প্রাণীর নাম বিভাজন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে। এই কারণে দৃশ্যকল্প 2-এ অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। মানে এখানে প্রাণীকে মানুষ, গরু, ছাগল, ঘোড়াতে বিভক্ত করা হয়েছে, কিন্তু আরও অনেক কিছু আছে, প্রাণীর মধ্যে আরও অনেক কিছু আছে।
তাহলে এখানে কি হয়েছে, তোমার বিভক্তকরণের উপজাতিগুলা জাতির সমান সমান হয়নি, জাতির থেকে কম হয়েছে। এই কম হওয়ার কারণে এখানে অব্যাপক তোমার বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে যৌক্তিক বিভাগের বিভক্ত উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতির সংখ্যার থেকে বেশি হলে সেখানে অতি ব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটে। যেমন দৃশ্যকল্প 3-এ উল্লেখিত মানুষপদকে এশিয়াবাসী, অস্ট্রেলিয়াবাসী, আমেরিকাবাসী, আফ্রিকাবাসী, ইউরোপবাসী ও বনবাসীতে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতির থেকে বেশি হয়েছে, এর ফলে অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটে। পরিশেষে বলা যায় অব্যাপক ও অতিব্যাপক উভয় ত্রুটিপূর্ণ বিভাগ প্রক্রিয়া। এইরূপ ত্রুটি বা অনুপপত্তি নিরসনে আমাদের যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম অনুসরণ করতে হবে, অর্থাৎ যৌক্তিক বিভাগের বিভক্ত উপশ্রেণীগুলো বিভাজ্য জাতির সমান ব্যক্তার্থ হতে হবে, মানে যেটা ব্যক্তার্থ করলাম সেটা পরস্পর সমান হতে হবে। এবার 5 নাম্বার সৃজনশীল দেখো, জীব, সভ্য মানুষ, অসভ্য মানুষ। ছক 2, মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ। অশিক্ষিত মানুষকে আবার ভাগ করেছে সৎ শিক্ষিত মানুষ, অসৎ শিক্ষিত মানুষ। তাহলে উদ্দীপকটা বোঝো, জীবকে ভাগ করেছে সভ্য মানুষ, অসভ্য মানুষ। মানুষকে ভাগ করেছে শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ। এই অশিক্ষিত মানুষকে আবার ভাগ করেছে সৎ শিক্ষিত মানুষ, অসৎ শিক্ষিত মানুষ। উদ্দীপকটা একবার একটু বুঝে নাও, উদ্দীপকটা একবার একটু বুঝে নাও। মানে অশিক্ষিত মানুষকেই ভাগ করেছে শিক্ষিত মানুষকে ভাগ করেছে তোমার অসৎ শিক্ষিত মানুষ, সরি এই যে তোমার শিক্ষিত মানুষকে ভাগ করেছে সৎ শিক্ষিত মানুষ এবং অসৎ শিক্ষিত মানুষ। এই শিক্ষিত মানুষটাকেই ভাগ করেছে। তাহলে একটু ভালো করে উদ্দীপকটা বোঝো। এবার বলছে যৌক্তিক বিভাগের সংজ্ঞা দাও। অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলতে কি বোঝো? অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলতে কি বোঝো? ছক 1-এ কোন ধরনের যৌক্তিক বিভাগ অনুপপত্তি ঘটে? ছক 1, সভ্য মানুষ, অসভ্য মানুষ। তাহলে জীব থেকে সভ্যতে গেছে, অসভ্যতে গেছে। এখানে কোন ধরনের অনুপপত্তি হয়েছে সেটা প্রশ্ন করেছে। তারপরে 2 নাম্বার, যৌক্তিক বিভাজন প্রক্রিয়াটি কি যথার্থ? এই যে এখানে যৌক্তিক বিভাজন করা হয়েছে, মানুষকে শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, তারপর সৎ শিক্ষিত, তারপরে অসৎ শিক্ষিত মানুষে তোমার করা হয়েছে। তাহলে এই বিভাজনটা হচ্ছে ঠিক আর এই বিভাজনটা হচ্ছে ভুল। কিভাবে ঠিক? প্রথমে আমরা মানুষকে ডিভাইডেড করলাম, মানুষকে শিক্ষিত মানুষে ডিভাইডেড করলাম, তারপরে অশিক্ষিত মানুষে ডিভাইডেড করলাম, তারপর এই শিক্ষিত মানুষকে গিয়ে সৎ শিক্ষিত মানুষ, তারপর অশিক্ষিত মানুষে ডিভাইডেড করলাম। মানে আমি এখানে ধাপে ধাপে ক্রমে ক্রমে গিয়ে একটা জিনিসের বিভাজন করছি। কিন্তু 1 নাম্বারে দেখো, 1 নাম্বারে কি আছে? জীব। জীব থেকে সরাসরি সভ্য মানুষ এবং অসভ্য মানুষে গেছে। জীব থেকে তো আগে মানুষে যাওয়ার কথা ছিল, তাই না? জীব থেকে তো আমার আগে মানুষে যাওয়ার কথা ছিল। আমি আগে যাব মানুষে, তারপরে আমি যাব সভ্য মানুষ, তারপরে আমি যাব হচ্ছে অসভ্য মানুষে। কিন্তু এখানে মানুষে না গিয়ে সরাসরি গেছে হচ্ছে সভ্য মানুষ এবং অসভ্য মানুষ। তাহলে এখানে তোমার যৌক্তিক বিভাগ অনুপপত্তি ঘটেছে। কোন বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে এটা কি তোমরা জানো? উলম্ফন বিভাগ। আচ্ছা, মনিরুজ্জামান বলছে উলম্ফন বিভাগ। আচ্ছা, আর কেউ কি বলতে পারো? আর কেউ কি বলতে পারো? মনিরুজ্জামান বলল 6 নং বিভাগজনিত অনুপপত্তি। 6 নং বিভাগটা কি? অরিন 6 নাম্বার বিভাগটা কি বলো? উলম্ফন। উলম্ফন না, উলম্ফন। ঘতে অতি ব্যাপক কেন হয়েছে আর একটু বুঝিয়ে দেন। কেন, কোন ঘতে? দিন না, আমি বোঝা যাচ্ছে না কোন প্রশ্নের কোন পরের প্রশ্নের ঘ নাম্বারে চলে আসছে, ও আগের প্রশ্নের ঘতে চলে আসে এখন। উলম্ফন বিভাগ। আচ্ছা, এবার আমরা বিস্তারিত আলোচনা একটু দেখি যে আসলে কি। দেখো, একটি নীতির ভিত্তিতে কোনো জাতিকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়া হলো যৌক্তিক বিভাগ। একজন এটা কমেন্ট করছিল, ভেরি গুড। আমি নামটা পড়তে পারি নাই, কমেন্ট করছিল। 4 নংয়ের ঘ তুমি রেকর্ডেড ক্লাস দেখে নিও, সমস্যা নেই। অঙ্গগত বিভাগে কোনো ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করা হয়। এই কারণে
তা যৌক্তিক বিভাগ নয়। যৌক্তিক বিভাগে সাধারণত শ্রেণীবাচক পদকে বিভক্ত করা হয়, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। তাহলে কোনো ব্যক্তি বা বস্তুকে যৌক্তিক বিভাগে আমরা ডিভাইডেড করি না। যৌক্তিক বিভাগে আমরা শ্রেণীবাচক পদ মানে ধাপে ধাপে জাতি, উপজাতি, শ্রেণী, উপশ্রেণী এগুলাকে বিভক্ত করা হয়। কিন্তু অঙ্গগত বিভাগে কোনো ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করা হয়। যেমন মানুষকে হাত, পা, মাথা, কান ইত্যাদিতে বিভক্ত করা হলো অঙ্গগত বিভাগের দৃষ্টান্ত। আর এই দৃষ্টান্তটি যৌক্তিক বিভাগের নিয়ম বহির্ভূত, বহির্ভূত মানে বাইরে, নিয়মের বাইরে। এই কারণে বলা হয় অঙ্গগত বিভাগ যৌক্তিক বিভাগ নয়। গ নাম্বার দেখো, ছক 1-এ উলম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগে কোনো জাতি বা উচ্চ পদকে যৌক্তিক করার ক্ষেত্রে, তাহলে ছক 1-এ উলম্ফন বিভাগ অনুপপত্তি ঘটেছে। যারা উলম্ফন বলেছ তারা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, তারা ভেরি গুড। তাইলে যৌক্তিক বিভাগে কোনো জাতি বা উচ্চ পদকে বিভক্ত করার ক্ষেত্রে ক্রমিক নিয়ম অনুসরণ করতে হয়। ক্রমিক মানে এই যে বলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মানে ধারাবাহিকভাবে যে আসা, সেই ক্রমিক নিয়মটা অনুসরণ করতে হয়। এই নিয়ম অনুসরণে একটি বৃহত্তর জাতিকে ধাপে ধাপে ক্ষুদ্রতর উপজাতিতে ভাগ করতে হয়। ধাপে ধাপে, তাহলে কি একটা বৃহত্তর জাতিকে ধাপে ধাপে তার ক্ষুদ্রতর জাতিতে কি করতে হয়, বিভক্ত করতে হয়। এই ক্ষেত্রে কোনো মধ্যবর্তী ধাপ বাদ দিলে সম্পূর্ণ বিভাগ প্রক্রিয়াটি ভ্রান্ত হয়। এই ভ্রান্ত বিভাগ প্রক্রিয়াকে বলে উৎক্রান্তি বা উলম্ফন বিভাগ অনুপপত্তি। যেমন মানুষ জাতিকে পিতা ও অপিতা এভাবে বিভক্ত করলে উলম্ফন বিভাগ চরিত অনুপপত্তি হবে। মানুষ জাতিকে পিতা ও অপিতা, মানুষ জাতিকে কি করতে হবে, পিতা বা অপিতায় যদি আমি সরাসরি ভাগ করি তাহলে উলম্ফন বিভাগজনিত অনুপপত্তি হবে। কেননা মানুষকে প্রথমে নারী পুরুষ এই দুই উপজাতিতে বিভক্ত না করে সরাসরি পিতা ও অপিতা পদে ভাগ করা যায় না। ছক 1-এ মানুষ পদ বাদ দিয়ে জীব পদকে সভ্য মানুষ ও অসভ্য মানুষ পদে ভাগ করা হয়েছে। এ কারণে উলম্ফন বিভাগজনিত অনুপপত্তি হয়েছে। মোট কথা কি, ধারাবাহিকভাবে না গিয়ে আগেই লাভ দিয়ে অন্য জায়গায় চলে গেছে। ধরো 1-এর পরে 5, 2 নাই, 3 নাই, 4 নাই, এভাবে ক্রমিক সংখ্যা আমরা 1, 2, 3 প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে লিখি। তো ধরো প্রথম লেখার পর দ্বিতীয়, তৃতীয় না লিখে সরাসরি চতুর্থতে চলে যাওয়ার যে ব্যাপারটা, ওটাই হচ্ছে উলম্ফন বিভাগ। তাহলে জীবকে প্রথমে মানুষে করতে হবে, মানুষকে সভ্য মানুষ, অসভ্য মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ এইভাবে ডিভাইডেড করতে হবে। আমি জীব থেকে সরাসরি সভ্য মানুষ, অশিক্ষিত মানুষে চলে যেতে পারি না। তাহলে আমি লাভ দিয়ে চলে গেলাম। এই লাভ দিয়ে চলে যাওয়ার ব্যাপারটাই হচ্ছে উলম্ফন বিভাগ। আচ্ছা, ছক 2-এ যৌক্তিক বিভাজন প্রক্রিয়াটি যথার্থ, কারণ এখানে একটি নীতির আলোকে প্রতিটি পদের যৌক্তিক বিভাগ করা হয়েছে। তাহলে আমি যেটা তোমাদের উদ্দীপকে বুঝিয়ে দিলাম সেটাই, যে ধারাবাহিকভাবে যাওয়া হয়েছে। একটি মূল সূত্র বা নীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণীকে তার অন্তর্ভুক্ত নিম্নতর শ্রেণী বা উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। এই বিভাগে কোনো পদকে বিভাজন করার ক্ষেত্রে অবশ্যই একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হবে, কোনোভাবে একের অধিক করা যাবে না। যেমন শিক্ষা মূলনীতির ভিত্তিতে মানুষ জাতিকে শিক্ষিত অশিক্ষিত এই দুইটি উপজাতিতে ভাগ করা যায়। আবার সততার ভিত্তিতে সৎ ও অসৎ এই দুইটি উপজাতিতেও ভাগ করা যায়। কিন্তু কোনোভাবেই শিক্ষা ও সততা এই দুটি মূলনীতি অনুযায়ী মানুষকে শিক্ষিত সৎ মানুষ ও অশিক্ষিত সৎ মানুষ পদে বিভক্ত করা যায় না। উপরের ছক 2-এ শিক্ষা মূলনীতির ভিত্তিতে মানুষ জাতিকে শিক্ষিত অশিক্ষিত এই দুইটি উপশ্রেণীতে ভাগ করার পর আবার সততার ভিত্তিতে সৎ শিক্ষিত ও অসৎ শিক্ষিত এই দুটি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে, অর্থাৎ একটি নীতির আলোকে যৌক্তিক বিভাগ করা হয়েছে। তাহলে প্রথমে এর মধ্যে উলম্ফন বিভাগজনিত অনুপপত্তি হয় নাই। মানুষকে প্রথমে শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষে ভাগ করা হলো, তারপর সভ্য মানুষ অসভ্য মানুষে ভাগ করা হলো, তারপর একটা মূলনীতি অনুসরণ করা হলো, একসাথে দুইটা মূলনীতি অনুসরণ করা হয়নি। যেমন মানুষকে প্রথমে শিক্ষিত মানুষ শিক্ষানীতির ভিত্তিতে ভাগ করা হয়েছে, তারপর সততা সৎ মানুষ অসৎ মানুষ সততার নীতিতে ভাগ করা হয়েছে। মানে ধাপে ধাপে একবার এক মূলনীতি ব্যবহার করে আমরা কি করেছি, ডিভাইডেড করেছি। এই জন্য এই মূলনীতিটা কি তোমার সঠিক। পরিশেষে বলা যায় যৌক্তিক বিভাগ একটি মূল সূত্র বা নীতি থাকে, যার ভিত্তি কোনো জাতি বা শ্রেণীবাচক তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণীতে বিভক্ত করা হয়। এই মূলনীতি এমন যার বৈশিষ্ট্য বিভাজ্য জাতির কিছু সংখ্যক সদস্যদের বিদ্যমান থাকে। আচ্ছা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এই কারণে দ্বিতীয় ছকটি যৌক্তিক বিভাজন যথার্থ বলে মনে করি। তাহলে 2 অধ্যায় ক্লিয়ার কিনা আমাকে জানাও। 2 অধ্যায় ক্লিয়ার কিনা আমাকে জানাও। 2 নাম্বার অধ্যায়টা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও।
আমাকে একটু সবাই জানাও। ক্লিয়ার ক্লিয়ার, জি আপু ক্লিয়ার। দ্রৌপদী ত্রিপুরা, ওএস তালুকদার, ময়ূরী, নীলা, সায়েদ আলী ক্লিয়ার। আপু আপনি খুব ভালো বুঝান, থ্যাংক ইউ সো মাচ। দ্বিকোটিক হচ্ছে দুই ভাগে ভাগ করা, মানে দুটি, যেমন মানুষ অমানুষ, তারপরে সভ্য অসভ্য, জাতি অজাতি, পিতা অপিতা, মানে স্বরে অ লাগানো বিরুদ্ধ পদ, এটা হচ্ছে দ্বিকোটিক বিভাগ। আর যৌক্তিক বিভাগ হচ্ছে ব্যক্তার্থ অনুযায়ী একটা জাতিকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে বিভক্ত করা, এটা হচ্ছে যৌক্তিক বিভাগ। পিডিএফ আর প্রাইভেট গ্রুপে পাবা, এই লাইভের ক্যাপশনে প্রাইভেট গ্রুপের লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে তোমরা অ্যাড হয়ে যাবা। আমি কেন ইসলামের সংস্কৃতি পড়াবো, আমাদের আরও টিচার ম্যাম আছে। দেখো, তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ, সৃজনশীল 6। হোসেন আলী একজন আরবি শিক্ষক, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিমু হোসেন আলীর নিকট আরবি শেখেন। তাহলে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিমু কি করেন? হোসেন আলীর নিকট আরবি শেখেন। হোসেন আলী ও হিমু দেখতে প্রায় একই রকম। পুলিশ হিমুকে গ্রেপ্তার করতে গিয়ে হিমু মনে করে হোসেন আলীকে গ্রেপ্তার করে। ঠিক আছে, তার মানে কি হোসেন আলী একজন আরবি শিক্ষক, হোসেন আলীর কাছে হিমু যায় পড়াশোনা করেন। তো হোসেন আলী আর হিমু দেখতে একই রকম। এখন পুলিশ কি করে? মনে করেন, তাহলে মানে কি অনুমান করেন, আন্দাজ করেন, আরোহ অনুমান, মানে অনুমান করে হিমুকে, মানে হোসেন আলীকে, না কি যেন নাম, হ্যাঁ হোসেন আলীকে হিমু মনে করে গ্রেপ্তার করে নিয়ে যায়। এটা হচ্ছে উদ্দীপক। এখন আরোহের প্রাণ কোনটি? অপ্রকৃত আরোহকে আরোহ বলা হয় না কেন? অপ্রকৃত আরোহকে উদ্দীপকে পুলিশের সিদ্ধান্ত কোন আরোহকে ইঙ্গিত করে? উদ্দীপকে যে প্রকার আরোহের ইঙ্গিত পাওয়া যায় তোমার পাঠ্য বইয়ের আলোকে তার সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য আলোচনা করো। এবার 10 নম্বর, আরোহের প্রাণ হলো আরোহমূলক লম্ব। অপ্রকৃত আরোহে আরোহমূলক লম্ব উপস্থিত থাকে না, এই কারণে অপ্রকৃত আরোহকে আরোহ বলা যায়। তাহলে প্রথম ক নাম্বারে পড়তেছি যে আরোহের প্রাণ হলো আরোহমূলক লম্ব। দ্বিতীয়তে পড়তেছি অপ্রকৃত আরোহে আরোহমূলক লম্ব থাকে না, এই জন্য অপ্রকৃত আরোহকে তোমার প্রকৃত আরোহ বলা যায়। আরোহমূলক লম্ব কি? বিশেষ থেকে সার্বিকে গমন করা, মানে তোমার বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা, সেটা হচ্ছে আরোহমূলক লম্ব, ধাপে ধাপে উপর দিকে যাওয়া। এই আরোহমূলক লম্ব থাকাই হচ্ছে আরোহের প্রাণ। কিন্তু অপ্রকৃত আরোহে এই আরোহমূলক লম্ব থাকে না জন্য অপ্রকৃত আরোহকে তোমার পূর্ণাঙ্গ আরোহ বলা চলে না। অপ্রকৃত অনুমান প্রক্রিয়াকে আপাত দৃষ্টিতে আরোহ বলে মনে হলেও প্রকৃতপক্ষে আরোহ নয়, কারণ আরোহের মৌলিক বৈশিষ্ট্য হিসাবে আরোহমূলক লম্ব এই অনুমান প্রক্রিয়ায় বিদ্যমান থাকে না। এই কারণে অপ্রকৃত আরোহ জানা থেকে অজানায়, বিশেষ থেকে সার্বিকে যাওয়ার সুযোগ নেই। উদ্দীপকে পুলিশের সিদ্ধান্ত সাদৃশ্য অনুমানকে ইঙ্গিত করে। তাহলে কি সাদৃশ্য অনুমানকে ইঙ্গিত করে? হিমুর সাথে তোমার হোসেন আলীর মিল পেয়েছে, তাহলে দুইজনের মিলের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়ে হিমুকে বাদ দিয়ে হোসেন আলীকে গ্রেপ্তার করলো। তাহলে মিলের ভিত্তিতে যে সিদ্ধান্তটা গ্রহণ করেছে, এই জন্য ওটাকে সাদৃশ্যমূলক অনুমান বলা হচ্ছে। তাহলে দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে যদি অনুমান করা হয় তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলেও অন্যটি ওই গুণের অধিকারী হবে, এইরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্য অনুমান বলে। যেমন পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে কয়েকটি বিষয় সাদৃশ্য আছে, অর্থাৎ উভয় গ্রহে মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বাস করে, অতএব মঙ্গল গ্রহেও জীব বাস করে। এভাবে সাদৃশ্য অনুমানে দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয় সাদৃশ্য দেখানো হয়। তারপর যদি দেখা যায় যে তাদের একটির মধ্যে কোনো বিশেষ গুণ বিদ্যমান থাকে, তাহলে অনুমান করা হয় ওই গুণটি অপরটির মধ্যেও বিদ্যমান আছে। উদ্দীপকে বর্ণিত হোসেন আলী ও হিমু দেখতে প্রায় একই রকম। পুলিশ হিমুকে গ্রেপ্তার করতে গিয়ে হিমু মনে করে হোসেন আলীকে গ্রেপ্তার করেন, অর্থাৎ পুলিশের কর্মকাণ্ডে সাদৃশ্যের ভিত্তিতে অনুমান। এই কারণে উদ্দীপকের দৃষ্টান্তটি সাদৃশ্য অনুমানের সাথে সঙ্গতিপূর্ণ। খ নাম্বার কি বলতেছে? উদ্দীপকের সাদৃশ্য অনুমানের ইঙ্গিত পাওয়া যায়। নিচের সাদৃশ্য অনুমানের সাথে বৈজ্ঞানিক আরোহের তুলনামূলক সম্পর্ক বিশ্লেষণ করা হলো।
তাহলে উদ্দীপকে সাদৃশ্য অনুমানের ইঙ্গিত পাওয়া যায়। তাহলে উদ্দীপকটা আমরা কি পাইলাম? সাদৃশ্য অনুমানের ইঙ্গিত পাইলাম। এখন সাদৃশ্য অনুমানের সাথে উদ্দীপকে প্রশ্ন করেছিল, উদ্দীপকে যে বিষয়টির ইঙ্গিত পাওয়া গেছে তার সাথে বৈজ্ঞানিক আরোহের তোমার তুলনামূলক সম্পর্ক বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকে সাদৃশ্য অনুমানের ইঙ্গিত পাওয়া গেছে, এবার সাদৃশ্য অনুমানের সাথে বৈজ্ঞানিক আরোহের বিশ্লেষণ আমরা করে দেখব। বৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক দৃষ্টান্তে পৌঁছানোর একটা প্রক্রিয়া। বস্তুত এই অনুমান প্রক্রিয়ায় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর অধিক জোর দেওয়া হয়। তাহলে বৈজ্ঞানিক প্রক্রিয়া কি? বৈজ্ঞানিক প্রক্রিয়া হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলা হয়। বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিও যেমন থাকবে, কার্যকারণ সম্পর্কও থাকবে। যেমন ধরো কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কি? যেমন সূর্য উঠলে সূর্য ডুবে যাবে, এটা হচ্ছে মূল কথা। সূর্য উঠলে সূর্য ডুবে যাবে, সূর্য উঠলে তোমার তাপ বেশি থাকলে আমাদের গরম লাগবে, এটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। কিন্তু তোমার কার্যকারণটা কি? সূর্য ডোবার জন্য সূর্য ওঠার প্রয়োজন, তাহলে সূর্য ডোবার সাথে সূর্য ওঠার যে একটা সম্পর্ক আছে এটাকেই কার্যকারণ সম্পর্ক বলে। তাহলে কার্যকারণ সম্পর্ক এবং প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি এই দুইটাই যখন একত্রে মিলিত হবে তখনই সেটাকে বৈজ্ঞানিক আরোহ বলা হবে। তাহলে বস্তুতে অনুমান প্রক্রিয়ায় প্রকৃতির নিয়মানুবর্তিতায় নীতি এবং কার্যকারণ নিয়মের উপর অধিক জোর দেওয়া। অন্যদিকে যে অনুমান প্রক্রিয়ায় দুটি বস্তু ও ঘটনার মৌলিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাদৃশ্য অনুমান বলে। একটা গেল বৈজ্ঞানিক নীতি, আর অন্যদিকে কি দুইটা মৌলিক বৈশিষ্ট্য মানে দুইটা মৌলিক বস্তু বা বিষয়ের ওপর নির্ভর করে তাদের মধ্যে যে মিল আছে সেই মিলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করলে সেটাকে বলা হচ্ছে সাদৃশ্য অনুমান। তাহলে গ্রহণ করা হয় সাদৃশ্য অনুমানের কার্যকারণ সম্পর্কের কোনো ভিত্তি নাই। সাদৃশ্য অনুমানে মাঝে মাঝে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি থাকলেও সাদৃশ্য অনুমানে কার্যকারণ সম্পর্কের কোনো তোমার অস্তিত্ব নাই বা কোনো ভিত্তি নাই। বৈজ্ঞানিক আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে গমন করা হয়, অন্যদিকে সাদৃশ্য অনুমানে বিশেষ দৃষ্টান্ত থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে বৈজ্ঞানিক আরোহে কী করা হয়? বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে তোমার সার্বিকে যাওয়া হয়, আর সাদৃশ্য অনুমানে বিশেষ দৃষ্টান্ত থেকে বিশেষ সিদ্ধান্তই গ্রহণ করা হয়। ঠিক আছে? বস্তুত বৈজ্ঞানিক আরোহ একটি সামগ্রিক বিষয়, কিন্তু সাদৃশ্য অনুমান বৈজ্ঞানিক আরোহের একটি স্তর মাত্র। এছাড়া বৈজ্ঞানিক আরোহে অনুপপত্তি ও যুক্তিদোষ ঘটার কোনো সম্ভাবনা নেই। বৈজ্ঞানিক আরোহে অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটার কোনো সম্ভাবনা নেই, এই কারণে বলা হয় বৈজ্ঞানিক আরোহ সর্বদা নিশ্চিত সিদ্ধান্ত প্রদান করে। কিন্তু সাদৃশ্য অনুমানের ক্ষেত্রে বিভিন্ন অনুপপত্তি ঘটতে পারে, এই কারণে সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত নিশ্চিত নয় বরং সম্ভাব্য। পরিশেষে বলা যায় প্রকৃত আরোহের দুটি গুরুত্বপূর্ণ প্রকরণ হলো বৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্য অনুমান। বস্তুত প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকারণ নিয়মের কারণে এই দুটি প্রকরণের মধ্যে তুলনামূলক সম্পর্ক পরিলক্ষিত হয়। মানে এই যে কার্যকারণ সম্পর্ক এবং প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, এই দুইটার পার্থক্যের কারণে এই দুইটার মধ্যে কি করা যায়? তোমার ডিভাইডেড করা যায়, দুইটাকে আলাদা করা যায়। এই প্রশ্নটা ক্লিয়ার কিনা আমাকে বলো, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও এই প্রশ্নটা ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাও। ক্লিয়ার কিনা একটু আপুকে জানাও। ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও।
ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, তারপরে দেখো 7 নাম্বার সৃজনশীল। দৃশ্যকল্প 1, জলিল হয় মরণশীল, করিম হয় মরণশীল, শ্যামল হয় মরণশীল, কমল হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। দৃশ্যকল্প 2-এ বলতেছে এ যাবৎ যত টিয়া পাখি দেখেছি সবই সবুজ, অন্য রঙের কোনো টিয়া পাখি দেখিনি, অতএব সব টিয়া পাখি হয় সবুজ। এই দুইটা দেখে কি বুঝতে পারছো? কে বুঝতে পারছো আমাকে একটু কমেন্ট করে জানাও। কে বুঝতে পারছো আমাকে একটু কমেন্ট করে জানাও। কে বুঝতে পারলা এটা মানুষ হয় মরণশীল? এটা দেখে কি বুঝতে পারছো? আপু কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসবে একটু বলে দিন। আপনি একটু কষ্ট করে বনিয়ামিন পেজে সাজেশান ভিডিওটা দেখে নেন, ওইখানে সুন্দর করে দিছি কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসবে। এটা অনেক আগেই দেওয়া হয়ে গেছে, আপনি একটু কষ্ট করে দেখে নেন। আচ্ছা, অরিন বলতেছে বৈজ্ঞানিক আরোহ আর অবৈজ্ঞানিক আরোহ। অরিন বলতেছে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ। আচ্ছা, অরিন এটা বললো। একজন বলতেছে প্রকৃত আরোহ, একজন বলতেছে বৈজ্ঞানিক আরোহ। আচ্ছা, 1 নংটা বৈজ্ঞানিক আরোহ অরিন বলতেছে। আচ্ছা, একজন বলছে বৈজ্ঞানিক আরোহ আর পূর্ণাঙ্গ আরোহ। আচ্ছা, তাহলে মোটামুটি সবার পড়াশোনার মধ্যে আসো এবং একটা ধারণা আছে। আচ্ছা, সবাই বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক বলছে এবং 2-1জন পূর্ণাঙ্গ বলছে। আচ্ছা, আমরা এবার দেখি আরোহ কাকে বলে। আরোহমূলক উলম্ফন আরোহের প্রাণকেন্দ্র কেন? দৃশ্যকল্প 2-এ কোন আরোহের ইঙ্গিত দেওয়া হয়েছে? দৃশ্যকল্প 3-এ বর্ণিত আরোহের তুলনামূলক পার্থক্য দেখাও। 1 আর 2-এর মধ্যে যে পার্থক্য সেটা দেখাইতে বলছে। আচ্ছা, যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্ত নিরীক্ষণের অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাই হচ্ছে আরোহ। তাহলে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে যে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় সেটাই হবে হচ্ছে আরোহ। আচ্ছা, খ নাম্বার কি? আরোহ অনুমানের জানা আশ্রয় বাক্য থেকে অজানা সিদ্ধান্তে যাওয়ার প্রক্রিয়াকে আরোহমূলক লম্ব বলে। যেমন ক, খ, গ নামক ব্যক্তির মৃত্যু দেখে সকল মানুষ হয় মরণশীল, এইরূপ অনুমান করার প্রবণতাই হলো আরোহমূলক লম্ব। মানে রিনা হয় মরণশীল, রিপা হয় মরণশীল, রূপা হয় মরণশীল, করিম হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এইভাবে ধাপে ধাপে কম থেকে বেশির দিকে যাওয়ার যে প্রবণতা, মানে কয়েকজন মানুষের প্রমাণ দেখায়া বলতেছে যে এতজন মানুষ মরণশীল, তার মানে সকল মানুষই মরণশীল। এই যে উপর দিকে যাওয়ার যে ব্যাপারটা, এটাকে আরোহমূলক লম্ব বলে। আরোহমূলক লম্ব ছাড়া প্রকৃত আরোহের সিদ্ধান্ত নেওয়া যায় না, এই কারণে আরোহমূলক লম্বকে তোমার আরোহের প্রাণ বলা হয়। দৃশ্যকল্প 2-এ অবৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত দেওয়া হয়েছে। ভেরি গুড, যারা বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক বলেছো, ভেরি 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 গুড, ভেরি গুড। তাহলে দেখো, কার্যকারণ সম্পর্ক ছাড়াই কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও প্রতিকূল দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতার আলোকে যে আরোহ অনুমানে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আরোহ অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন আমি এ যাবৎ যত মানুষ দেখেছি তারা সবাই স্বার্থপর, অতএব সব মানুষ হয় স্বার্থপর। এখানে অনুকূল দৃষ্টান্তের আলোকে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এই কারণে এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। দৃশ্যকল্প 2-এ বর্ণিত এ যাবৎকালে যত টিয়া পাখি দেখেছি সবই সবুজ, অন্য রঙের কোনো টিয়া পাখি দেখিনি, সুতরাং সব টিয়া হয় সবুজ। এইখানে কি করা হয়েছে? এখানে কোনো কার্যকারণ সম্পর্ক নাই, শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতেছে যে যাবৎকালে যত পাখি সবুজ টিয়া পাখি দেখছি সবুজ দেখছি, ভবিষ্যতে সবুজ দেখব। কিন্তু এই টিয়া আর সবুজের মধ্যে কোনো বৈজ্ঞানিক কার্যকলাপ নাই, যে টিয়া এবং সবুজের মধ্যে কোনো তোমার কি নাই, কার্যকারণ সম্পর্ক নাই। এই জন্য তোমার কি বলছে যে এটা হচ্ছে একটা অবৈজ্ঞানিক আরোহ। এবার ঘ নাম্বার দেখো, উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প 1 বৈজ্ঞানিক আরোহ এবং দৃশ্যকল্প 2 অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। নিচে এই দুটি আরোহের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো।
বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকারণ নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়, এই কারণে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহ কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতির উপর ভিত্তি করে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, এই কারণে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয় কি সম্ভাব্য। বৈজ্ঞানিক আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্তের আর অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হলেও এখানে দৃষ্টান্তের সংখ্যার চেয়ে গুণের ওপর গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ এই আরোহ সদর্থক ও নয়ার্থক উভয় প্রকারের দৃষ্টান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষণ করা হয়, তাই বাস্তবের সাথে সাদৃশ্যপূর্ণ। আর অবৈজ্ঞানিক আরোহ তো পড়লামই, তাহলে পরিশেষে বলা যায় বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ উভয় প্রকৃত আরোহের শ্রেণীবিভাগ হলে এদের মধ্যে পদ্ধতিগত ও গ্রহণযোগ্যতার ক্ষেত্রে ভিন্নতা বিদ্যমান, এই কারণেই দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 এর মধ্যে পার্থক্য কী হয় পরিলক্ষিত হয়। সৃজনশীল 8 দেখো, ভূমিকম্পে চট্টগ্রাম শহরে ব্যাপক ক্ষতি সাধন হয়। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজের এক পর্যায়ে একটি পরিত্যক্ত বাড়ির ধ্বংসস্তূপে কতগুলো কোষ্ঠী পাথরের ভাঙা টুকরা দেখতে পেল। ভাঙা টুকরোগুলো সংগ্রহ করে জোড়া লাগানোর পর দেখা গেল এটি একটি নারীর মূর্তি। এখন বলছে অপ্রকৃত আরোহ কাকে বলে? পূর্ণাঙ্গ আরোহ বলতে কি বোঝো? উদ্দীপকে কোন ধরনের আরোহকে নির্দেশ করেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে নির্দেশিত আরোহ অনুমানের সাথে প্রকৃত আরোহের পার্থক্য বিশ্লেষণ করো। তাহলে যে আরোহ প্রক্রিয়া আরোহমূলক লম্ব থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে। খ নাম্বার হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, যে আরোহের ক্ষেত্রে কোনো শ্রেণীভুক্ত সকল দৃষ্টান্তকে গণনার মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক বাক্য স্থাপন করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। মানে সার্বিক আলাদা আলাদাভাবে পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। যেমন একটি বাগানে কতগুলো গাছ আছে, বাগানে ঢুকে প্রত্যেকটা গাছ প্রত্যক্ষ মানে দেখে শুনে পরীক্ষা করে দেখা গেল এগুলো কমলা গাছ, এর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে এটি একটি কমলা বাগান। এভাবে পূর্ণাঙ্গ আরোহে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তার প্রত্যেকটি গণনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ সম্পূর্ণ গণনার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। মানে আলাদা আলাদাভাবে পর্যবেক্ষণ করে যেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটাকেই পূর্ণাঙ্গ আরোহ বলা হয়। গ নাম্বার দেখো, উদ্দীপকে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশ করেছে কিভাবে দেখো, যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সকল মানে প্রমাণের ভিত্তি সকল দৃষ্টান্তর ভিত্তিতে সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সেই পর্যবেক্ষণের ভিত্তিতে একটা সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলা হয়। যেমন একটি ঝুড়িতে রাখা 15টি আঙ্গুরের স্বাদ পরীক্ষা করে বলা হলো ঝুড়ির সকল আঙ্গুর হয় টক। এই সার্বিক বাক্যটি সত্যতা পরীক্ষার জন্য স্বতন্ত্রভাবে মানে আলাদাভাবে প্রতিটা আঙ্গুরই খেয়ে পরীক্ষা করা হয়েছে, এই কারণে এটি একটা পূর্ণাঙ্গ আরোহ। উদ্দীপকে বর্ণিত ঘটনায় বিভিন্ন ভাঙা টুকরার জোড়া লাগিয়ে একটি নারীর মূর্তির ধারণা পাওয়া যায়। এখানে প্রতিটি টুকরা পর্যবেক্ষণ করতে হয়েছে, মানে একটা টুকরা দেখে কিন্তু বলে নাই যে এটা একটা নারীর মূর্তি। ওই প্রত্যেকটা টুকরা সে কি করেছে পর্যবেক্ষণ করেছে, আলাদা আলাদাভাবে জোড়া লাগাইছে, জোড়া লাগানোর ফলে তারপরে সিদ্ধান্ত পাইছে যে এটা একটা কি নারীর মূর্তি। তাহলে এভাবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে প্রমাণ করে পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করে একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করাকেই পূর্ণাঙ্গ আরোহ বলা হয়। আচ্ছা, ঘ নাম্বার বলতেছে উদ্দীপকে নির্দিষ্ট পূর্ণাঙ্গ আরোহ অনুমানের সাথে প্রকৃত আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো। প্রশ্নে কি বলেছিল আমরা একটু আবার প্রশ্নটা চেক করি। উদ্দীপকে নির্দেশিত আরোহ অনুমানের সাথে প্রকৃত আরোহের পার্থক্য বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকে নির্দেশ আরোহ অনুমান মানে পূর্ণাঙ্গ আরোহ অনুমানের সাথে প্রকৃত আরোহ পার্থক্য করতে বলছে। তাহলে ঘ নাম্বার আমরা দেখি, উদ্দীপকে নির্দেশিত পূর্ণাঙ্গ আরোহ অনুমানের সাথে প্রকৃত আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো। দেখো, যেসব অনুমানের মূল বৈশিষ্ট্য হিসাবে আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে তাকে প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ বলে। অন্যদিকে যে আরোহে আরোহমূলক লম্ব অনুপস্থিত থাকে তাদের অপ্রকৃত আরোহ বলে। অপ্রকৃত আরোহের একটি প্রকরণ হলো পূর্ণাঙ্গ আরোহ। তাহলে যার আরোহমূলক লম্ব থাকে তাকে প্রকৃত আরোহ বলে, যার আরোহমূলক লম্ব থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে। অপ্রকৃত আরোহকে দুই ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ। যে আরোহের প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে হয়, অর্থাৎ প্রকৃত আরোহের ক্ষেত্রে জ্ঞাত থেকে অজ্ঞাতের, জ্ঞাত মানে জানা থেকে, অজ্ঞাত মানে অজানায়। তাহলে প্রকৃত আরোহে জানা থেকে অজানায় উত্তরণ সম্পূর্ণ হয়। অন্যদিকে পূর্ণাঙ্গ আরোহে জানা থেকে অজানায় উত্তরণ হয় না, এখানে সকল দৃষ্টান্ত সম্পর্কে জেনেই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাহলে তোমার প্রকৃত আরোহে কি করা হয়, প্রকৃত আরোহে জানা থেকে অজানায় যাওয়া হয় সার্বিক দৃষ্টান্তর মাধ্যমে। আর তোমার পূর্ণাঙ্গ আরোহে কি হয়, প্রত্যেকটা জিনিস জেনেই তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রকৃত আরোহের প্রকৃতির নিয়মানুবর্তিতা, নীতি, কার্যকারণ নিয়ম এবং সাদৃশ্যমূলক বিষয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। এই কারণে প্রকৃত আরোহের অপর নাম হলো যথার্থ ও সুসংহত আরোহ। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের কয়েকটি দৃষ্টান্ত গণনা করে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে না। এখানে সবগুলো দৃষ্টান্ত গণনা করেই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে হয়। এই কারণে পূর্ণাঙ্গ আরোহের অপর নাম হলো পূর্ণ গণনামূলক আরোহ। সুতরাং দেখা যাচ্ছে যে পূর্ণাঙ্গ আরোহ ও প্রকৃত আরোহ বিভিন্ন দিক থেকে পৃথক। প্রকৃত আরোহের মধ্যে আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, আর পূর্ণাঙ্গ আরোহের মধ্যে আরোহের মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত থাকে। এবার আমাদের 4 নম্বর অধ্যায় প্রকল্প। 4 নম্বর অধ্যায় প্রকল্প। বুঝতে পারছো কিনা আমাকে কমেন্ট করে জানাও। বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও সবাই। ক্লিয়ার আপু? আমি একদম A to Z ধরে 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 লাইন বাই লাইন তোমাদের বুঝায় দিচ্ছি, যাতে কারুর সিকিউ সমস্যা না হয়। গতদিন যারা অধ্যায়ের বিস্তারিত আলোচনা বুঝতে পারো নাই, তাদের যাতে আজকের ক্লাসে পুরাটা ক্লিয়ার হয়ে যায়, এই জন্য আমি কিন্তু একটা লাইনও স্কিপ করি নাই, প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের বুঝাচ্ছি। ক্লিয়ার আপু? ক্লিয়ার, আচ্ছা ভেরি গুড ভেরি গুড, সবারই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ বুঝছি আপু। ক্লিয়ার আপু? আচ্ছা ক্লিয়ার তো বুঝলাম। আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই প্লিজ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই। আমরা এই যে এত কষ্ট করে তোমাদের ক্লাস নিচ্ছি সকাল সকাল, আমাদের কাজ হচ্ছে আমরা একটু শেয়ার করে দিব, একটু আমরা শেয়ার করে দিব। আচ্ছা ক্লাস শেষে আমি বলে দিব যে কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসবে, ক্লাস শেষে আমি এটা বলে দিব। আমাকে কেউ একজন ক্লাস শেষের দিকে মনে করায় দিও, আমি ক্লাস শেষে বলে দিব কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসবে। খুব ভালো করে বুঝতে পারছি আপু, ভালো করে তো বুঝতে পারো, কিন্তু ক্লাস রিভিউ তো পাই না। ক্লাস রিভিউ তো কেউ দাও না যে বুঝতে পারছি কি ভালো মন্দ আপু এভাবে বুঝাইলো, ক্লাস রিভিউ তো পাই না তোমাদের। নীলাঞ্জনা সরকার অনেক সুন্দর করে বোঝান, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু অনেক ভালোভাবে বুঝান, সত্যি থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো প্রকল্প 9 নাম্বার সৃজনশীল। 2 বন্ধু শ্যামল ও কমল রাতে বিছানায় ঘুমিয়ে আছে। শেষ রাতে মশার কামড়ে 2 বন্ধুর ঘুম ভেঙে যায়। তারা দুইজনই উঠে বসে, কিন্তু অবাক হয় মশারি দেখতে না পেয়ে। বন্ধু শ্যামল ভাবলো সম্ভবত মশারাই মশারিটি নিয়ে গেছে। শ্যামল কি ভাবছে? মশারিটি নিয়ে চলে গেছে। মশারা কি মশারি নিতে পারবে? বন্ধু কমল ভাবলো সম্ভবত ঘরের নতুন ভাবি মজা করার জন্য মশারিটি খুলে নিয়ে গেছে। এখন ক নাম্বার বলছে প্রকল্প কি? সব প্রকল্পকে বৈধ প্রকল্প বলা যায় না কেন? বন্ধু শ্যামলের ধারণাটি বৈধ প্রকল্পের কোন শর্ত ভঙ্গ করেছে? উদ্দীপকে শ্যামল ও কমলের প্রকল্পটি তুলনামূলক বিচার করো। ক নাম্বার দেখো, কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক আনুমানিক ধারণাকে প্রকল্প বলে। তাহলে কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য মানে কোনো ঘটনা কী জন্য ঘটেছে সেই কারণটা অনুসন্ধান মানে কারণটা খোঁজার জন্য, অনুসন্ধান করার জন্য প্রাথমিক আনুমানিক ধারণা মানে প্রাথমিক যে ধারণাটা নেওয়া হয়, প্রাথমিক আনুমানিক ধারণা কমছে না কেন? ও তাই বেড়ে গেছে ফ্যানের পাওয়ার, তো ওটা ওই দিকে উল্টায় রাখছে ফ্যান। কি হলো? কমে গেল ফ্যান দাও, আমি গরমে কেমনে থাকবো? সুন্দরভাবে দাঁড়ানি শেষ নিব, এই সুন্দরভাবে দাঁড়ালাম, বনি ভাই কপি করে আমাকে।
আচ্ছা, তাহলে কি কোনো ঘটনার কারণ অনুসন্ধান মানে কারণ খোঁজার জন্য প্রাথমিক আনুমানিক ধারণাকে কি বলা হয়? প্রকল্প বলে। প্রকল্প হলো প্রাথমিক আনুমানিক ধারণা। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য এই আনুমানিক ধারণা গঠন করা হয়, কিন্তু কোনো আনুমানিক ধারণাকে প্রকল্প হতে গেলে কতগুলো শর্ত পূরণ করতে হয়। যেসব শর্ত বা আনুমানিক ধারণা শর্ত পূরণ করে সেই সব প্রকল্প বৈধ হয়, আর যেসব প্রকল্প শর্ত পূরণ করে না সেই সব প্রকল্প বৈধ হয় না। যেহেতু সব প্রকল্পই বা আনুমানিক ধারণা শর্ত পূরণ করে না, তাই সব প্রকল্পকে বৈধ প্রকল্প বলা যায় না। তাহলে যেসব প্রকল্প শর্ত পূরণ করে না তাদেরকে বৈধ প্রকল্প বলা যায় না। দেখো, উদ্দীপকে বন্ধু শ্যামলের ধারণাটি বৈধ প্রকল্পের বাস্তবতার শর্ত বা বাস্তব কারণের শর্ত ভঙ্গ করেছে। উদ্দীপকে বন্ধু শ্যামল মশারি হারিয়ে যাওয়ার ধারণা করেছে যে মশারাই মশারিটি নিয়ে গেছে। শ্যামল এই ধারণা প্রকল্পের বাস্তব কারণের শর্ত ভঙ্গ করেছে। কোনো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করার জন্যই প্রকল্পকরণ করা হয়। আর কোনো একটি প্রকল্প বৈধ হওয়ার জন্য অপরিহার্য শর্ত হলো প্রকল্পটি বাস্তব কারণ ভিত্তিক হতে হবে। বাস্তব কারণ ভিত্তিক হতে হবে, কেননা যদি প্রকল্পে উল্লেখিত কোনো কারণের বাস্তব অস্তিত্ব না থাকে তাহলে সেটি ব্যক্তির নিছক কল্পনা বা আবেগ মাত্র। তাই প্রকল্পকে বৈধ হতে হলে সেটি অবশ্যই বাস্তব কারণ ভিত্তিক হতে হবে। উদ্দীপকে বন্ধু শ্যামল মশারি হারিয়ে যাওয়ার কারণ হিসাবে মশাদের দায়ী করছে, অর্থাৎ তার ধারণা হলো মশারাই মশারিটি নিয়ে গেছে। যেহেতু বাস্তবে মশাদের পক্ষে একটি মশারি নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই শ্যামলের ধারণাটি বাস্তব ভিত্তি নেই। তার মানে প্রকল্প যেটা আমরা করব, যে অনুমানটা করব, সেটা অবশ্যই বাস্তব ভিত্তিক হতে হবে। বাস্তব ভিত্তিক হতে হবে, অর্থাৎ শ্যামলের ধারণাটি বাস্তব ভিত্তিক কারণ নয়। তাই বলা যায় উদ্দীপকে বন্ধু শ্যামলের ধারণাটি বৈধ প্রকল্পের বাস্তব কারণের শর্ত ভঙ্গ করেছে। উদ্দীপকে শ্যামলের প্রকল্পটি অবৈধ এবং কমলের প্রকল্পটি বৈধ। নিম্নে এদের উভয়ের প্রকল্পের তুলনামূলক বিচার করা হলো। উদ্দীপকে শ্যামলের আনুমানিক ধারণাটি বৈধ প্রকল্পের শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই শ্যামলের প্রকল্পটি অবৈধ। প্রকল্প হলো কোনো ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক ধারণা। প্রকল্প প্রাথমিক ধারণা হলেও যে কোনো আনুমানিক ধারণা বৈধ প্রকল্প নয়। মানে বলতেছে প্রকল্প আনুমানিক ধারণা হলেও সব ধরনের ধারণাই বৈধ ধারণা নয়। কোনো আনুমানিক ধারণাকে বৈধ প্রকল্প হতে গেলে কতগুলো শর্ত পূরণ করতে হয়, যার অন্যতম হলো প্রকল্পকে বাস্তব কারণ ভিত্তিক হতে হয়। কেননা কোনো ঘটনার জন্য অবান্তর বা কাল্পনিক কারণ দায়ী হতে পারে না। যেহেতু শ্যামল তার ধারণার অবাস্তব কারণের উল্লেখ করেছে, তাই শ্যামলের ধারণাটি বৈধ প্রকল্প নয়। অপরপক্ষে উদ্দীপকে কমলের প্রকল্পটি বৈধ। কমল তার প্রকল্পে মশারি হারিয়ে যাওয়ার কারণ হিসাবে যে প্রকল্প করেছে সেটি প্রাসঙ্গিক, সম্ভাব্য এবং বাস্তব কারণ ভিত্তিক। কেননা নতুনভাবে মশারি নিয়ে যেতে পারে, এটাই বাস্তব স্বাভাবিক। বস্তুত কমল যে প্রকল্প করেছে সেখানে উল্লেখিত ঘটনার প্রকৃত কারণ হতে পারে, আর কোনো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার জন্য প্রকল্প করা হয়। এছাড়াও কমলের প্রকল্পটি বৈধ প্রকল্পের অন্যান্য শর্তের সাথে সাংঘর্ষিক নয়, তাই বৈধ প্রকল্পের শর্ত পূরণ করার কারণে কমলের প্রকল্পটি বৈধ। পরিশেষে বলা যায় বৈধ প্রকল্পের শর্ত ভঙ্গ করার কারণে শ্যামলের প্রকল্পটি অবৈধ, আর বৈধ প্রকল্পের শর্ত অনুসরণ করার কারণে কমলের প্রকল্পটি বৈধ। আচ্ছা, রফিক বলল, আমার ল্যাপটপটি হারানোর পর আমি হাতের ও পায়ের ছাপ দেখে চোর শনাক্ত করি। বেলাল বলল, কোনো বিষয়কে যথাযথভাবে জানতে হলে পর্যাপ্ত তথ্য থাকতে হবে, যেমন ঘটনা নিরীক্ষণ, আনুমানিক ধারণা গঠন। এখন বলছে পরীক্ষণমূলক সমর্থন কি? কোনো ঘটনার ব্যাখ্যায় বাস্তব কারণকে স্বীকার করতে হবে কেন? রফিকের বক্তব্য তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? বেলালের বক্তব্য যে বিষয়কে নির্দেশ করে তার স্তরগুলো বিশ্লেষণ করো। ক নাম্বার দেখো, নিরীক্ষিত তথ্যাবলীর ভিত্তিতে। নিরীক্ষিত মানে একদম ধরে ধরে পর্যবেক্ষণ করা। তাহলে ধরে ধরে পর্যবেক্ষণ করা। নিরীক্ষিত তথ্যাবলীর ভিত্তিতে গৃহীত আনুমানিক ধারণা থেকে, মানে গৃহীত মানে নেওয়া আনুমানিক ধারণা থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে আবার পরীক্ষা বা যাচাই করার প্রক্রিয়াকে পরীক্ষণমূলক সমর্থন বলে। একে তো পরীক্ষা নিরীক্ষা করে যে ধারণা গঠন করা হলো সেই ধারণাকে আবার পরীক্ষা করাকে পরীক্ষণমূলক সমর্থন বলা হয়। খ নাম্বার কি? যথাযথভাবে প্রকল্প প্রণয়নের জন্য কোনো ঘটনা ব্যাখ্যায় বাস্তব কারণকে স্বীকার করতে হবে। বুঝতে পারছো কিনা জানাও তো একটু আমাকে।
আচ্ছা, সবাই তাহলে বুঝতে পারছো, তাই না? তাহলে দেখো, যথাযথভাবে প্রকল্প প্রণয়নের জন্য কোনো ঘটনার ব্যাখ্যায় বাস্তব কারণে স্বীকার করতে হবে। আমরা প্রকল্পের প্রকৃত কারণকেই বাস্তব কারণ বলে মনে করে থাকি। বস্তুত প্রকল্পের মধ্যে কোনো অবান্তর প্রকল্প কখনো প্রকৃতি প্রদত্ত ঘটনাবলীর ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারে না। তাই কারণ হিসাবে এমন কিছু বিষয় সম্পর্কে ধারণা করা যায় যার অবস্থান সম্পর্কে উপযুক্ত প্রমাণের মাধ্যমে বর্ণনা দেওয়া সম্ভব। এই ধরনের একটি আনুমানিক কারণকেই বাস্তব কারণ হিসাবে আখ্যায়িত করা হয়। রফিকের বক্তব্যে সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্তের বিষয়কে নির্দেশ করেছে। একজন বলছে যে সংকট উত্তরক দৃষ্টান্ত, কে বলল? একজন বলছে আমি তন্দ্রা সংকট উত্তরক দৃষ্টান্ত। ভেরি গুড, ভেরি গুড। রফিকের বক্তব্যে সংকট উত্তরক দৃষ্টান্ত বা চরম দৃষ্টান্তের বিষয়কে নির্দেশ করে। বৈধ প্রকল্পকে সবসময় একমাত্র প্রকল্প হতে হবে, কিন্তু অনেক সময় একটি ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করার সময় প্রতিযোগী বা একাধিক প্রকল্প সমস্যার সৃষ্টি করে। এমত অবস্থায় সঠিক প্রকল্প নির্ণয় করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে বিশেষ ঘটনার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলো সংকট নিরসন করা হয়। এই বিশেষ দৃষ্টান্ত বা ঘটনাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলে। মোট কথা কি, ধরো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার কারণ হিসাবে অনেকগুলা তোমার কি হতে পারে, দৃষ্টান্ত আসতে পারে। যেমন একটা ব্যক্তি মারা গেছে, সে মারা গেছে কিভাবে? তুমি বললা যে সে সুইসাইড করছে, হয়তোবা সে বিষ খাইছে, না হয় সে আত্মহত্যা মানে তোমার ফাঁস নিছে, না হয় সে হচ্ছে গাড়ির নিচে পড়ছে। তাহলে একসাথে অনেকগুলা অনুমান একত্রে করে একটা সিদ্ধান্ত গ্রহণ করাকেই বলা হচ্ছে সংকট উত্তরক দৃষ্টান্ত। যেমন উদ্দীপকে ল্যাপটপ হারাই গেছে, সে চোরের হাতের ছাপ, পায়ের ছাপ সব কিছু নিয়ে চোরকে শনাক্ত করতে গেছে। এই জন্য সমস্ত অনুমান একত্রে যখন প্রয়োগ করতে গেছে তখন সংকট উত্তরক দৃষ্টান্ত হয়ে গেছে। তার মানে এক একটা সময় যে কোনো একটা অনুমান নিয়েই তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যখন একটা ঘটনা ঘটে, সেই ঘটনার কারণ খুঁজতে গেলে আরও অনেক কারণ এসে তোমার কি মানে একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার কারণ আন্দাজ করতে গেলে অনেক রকমের আন্দাজ এসে ভিড় করে। সেটাই বলতেছে যে আমি হয়তোবা মারা গেছি, ধরো তাহলে মারা গেছি, তাহলে তোমরা কী করবা? ম্যাডাম হয়তোবা সুইসাইড করছে, না হয় ম্যাডাম কোনো অসুখ ছিল এই জন্য মারা গেছে, না হয় ম্যাডাম অমুক করছে। তাই এক একজন এক এক মত মানে ধরে নিবা। তার মানে অনেক ধরনের অনুমান এসে কি করে, ভিড় করে। এটাই হচ্ছে যখন অনেক ধরনের অনুমান একত্রে এসে ভিড় করে এবং তার উপরে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সেটাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলা হয়। এটা হচ্ছে প্রকল্পের নিয়ম। উদ্দীপকের রফিক বলে, আমার ল্যাপটপটি হারানোর পর আমি হাতের ও পায়ের ছাপ দেখে চোর শনাক্ত করি। অর্থাৎ এখানে হাতের ও পায়ের ছাপ হলো সংকট উত্তরক দৃষ্টান্ত। যদি শুধু হাতের ছাপ বলতো তাহলে শুধু প্রকল্প হতো, সংকট উত্তরক দৃষ্টান্ত হতো না। ঘ নাম্বার দেখো, বেলালের বক্তব্যে প্রকল্পের বিষয়কে নির্দেশ করে। নিচে এই প্রকল্পের স্তরগুলো বিশ্লেষণ করা হলো। প্রকল্পের প্রথম স্তর হলো নিরীক্ষণ। প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক ঘটনার প্রত্যক্ষণই হলো নিরীক্ষণ। মানে প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির যে ঘটনা, সেই ঘটনাগুলোর প্রত্যক্ষণ মানে সরাসরি দেখার বিষয়টাই হচ্ছে তোমার নিরীক্ষণ। নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে আমরা প্রাথমিক ধারণা অনুমান করি বা গঠন করি। অর্থাৎ প্রাকৃতিক ঘটনার যথার্থ নিরীক্ষণের মাধ্যমে আমরা যেসব তথ্য পেয়ে থাকি তার মধ্যে প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটিয়ে প্রাথমিক অনুমান ধারণা গঠন করি। এভাবে গঠিত আনুমানিক এই ধারণাই হলো প্রকল্প। প্রকল্পের ক্ষেত্রে আনুমানিক ঘটনাবলী নিরীক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক ধারণা গঠন করা হয়। এই আনুমানিক ধারণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই সিদ্ধান্ত গ্রহণ হলো প্রকল্পের তৃতীয় স্তর। তাহলে প্রকল্পের স্তরগুলো আমরা পড়েছিলাম, যাচাইকরণ, নিরীক্ষণ, যাচাইকরণ, সিদ্ধান্ত গ্রহণ। এই তিনটা হচ্ছে প্রকল্পের স্তর। উদ্দীপকে এই তিনটা বিষয় বলা হয়েছে। তাহলে প্রকল্পকে প্রথমে করতে হবে নিরীক্ষণ, তারপর প্রকল্পকে করতে হবে যাচাইকরণ, তারপরে প্রকল্প থেকে নিতে হবে সিদ্ধান্ত গ্রহণ। এভাবেই প্রকল্পের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সিদ্ধান্ত যাচাইকরণ হলো কোনো প্রকল্পের সর্বশেষ স্তর। এই স্তরে কোনো প্রকল্প সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত বাস্তবের নিরীক্ষে যাচাই করা হয়। মানে আমি যে সিদ্ধান্ত নিলাম সেই সিদ্ধান্তটা বাস্তবের সাথে তোমার কি করা হয়, যাচাই করা হয়। যদি সিদ্ধান্তটি বাস্তবতার সাথে মিলে যায় তাহলে তা সঠিক বলে বিবেচিত হয়, আর যদি সেটা বাস্তবের সাথে বর্জিত হয় তাহলে সেটা ত্রুটিপূর্ণ বা বাতিল হয়ে যাবে এবং নতুন কোনো প্রকল্প গঠন করে আবার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অতএব বলা যায় একটি প্রকল্পকে বৈধ হতে হলে উল্লেখিত শর্তগুলো অবশ্যই পালন করতে হবে। এবার দেখো 6 অধ্যায় কি ব্যাখ্যা, 11 নাম্বার সৃজনশীল। দেখো
দৃশ্যকল্প, আচ্ছা তার আগে আমাকে জানাও প্রকল্পটা বুঝতে পারছো কিনা। প্রকল্পটা ক্লিয়ার কিনা আমাকে একটু বোঝাও, একটু বলো প্রকল্পটা বুঝতে পারো কিনা আমাকে একটু বলো। সরি, প্রকল্পটা ক্লিয়ার কিনা আমাকে জানাও, যাদের ক্লিয়ার তারা জানাও, অবান্তর কমেন্ট করো না। অবান্তর কমেন্ট করো না। সবাই আমাকে জানাও, সবাই। আচ্ছা, কমেন্ট করতেছো যে প্রকল্পর স্তর বললেন 3টা, প্রকল্পর স্তর হচ্ছে 4টা। 3টা বলছে, উদ্দীপকে কয়টা দেওয়া ছিল বলো? উদ্দীপকে 4টা দেওয়া ছিল কি? উদ্দীপকে 3টা দিয়েই তোমাকে বলতেছিল যে নিরীক্ষণ, যাচাইকরণ, সিদ্ধান্ত গ্রহণ, এই 3টাই দেওয়া আছে উদ্দীপকে। উদ্দীপকটা আবার একটু খেয়াল করো তো, উদ্দীপকটা একটু খেয়াল করো। তোমরা হচ্ছে পড়াশোনা কম, বোঝো বেশি। টিচাররা এখানে দাঁড়ায় থেকে পড়তেছে, আমাদের কি জ্ঞান নাই? তোমাদের থেকে 1% হলেও আমাদের বেশি আছে। তোমরা এখানে দাঁড়ায় থাকো আমাদের ভুল ধরার জন্য। মানে কিছু কিছু স্টুডেন্ট আছে 400 জন ক্লাস করলে 40 জন হচ্ছে এই কোয়ালিটির বেয়াদব থাকে, ঠিক আছে? এখানে দেখো তো কি বলছে, নিরীক্ষণ, আনুমানিক ধারণা গঠন ইত্যাদি। এখানে বলছেও 2টা, এখানে 3টা বলেই নাই। তাহলে এই 2টা দিয়ে তোমাকে বলতেছে যে তাহলে উদ্দীপক কোনটাকে নির্দেশ করছে? তাহলে উদ্দীপক নির্দেশ করতেছে হচ্ছে প্রকল্পের স্তরকে। প্রকল্পের স্তর আছে কি? পরীক্ষণ, তোমার তারপরে কি বলো তোমরা, দেখি 4টা বলো। পরীক্ষণ, ঘটনা নিরীক্ষণ, আনুমানিক ধারণা গঠন, সিদ্ধান্ত গ্রহণ। আনুমানিক ধারণা গঠন, পরীক্ষণ, আনুমানিক ধারণা গঠন, সিদ্ধান্ত গ্রহণ, তারপরে হচ্ছে যাচাইকরণ। এই 4টা আমরা অধ্যায়ের মধ্যে পড়ছিলাম। কিন্তু এখানে তুমি 4টা দিয়ে দাও বা 3টা দিয়ে দাও, বিস্তারিত প্রকল্পের আলোচনা, বিস্তারিত প্রকল্পের স্তরের আলোচনা করলেই মিটে গেল। দ্যাটস ইট। সহজ জিনিস যদি না বুঝে কমপ্লিকেটেড করো তাহলে খুবই 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 সমস্যা। আচ্ছা, এবার আমরা আমাদের লাস্ট অধ্যায় পড়ব, সেটা হচ্ছে কি ব্যাখ্যা। আমাদের লাস্ট অধ্যায় ব্যাখ্যা। লাস্ট অধ্যায় আমরা পড়ব 6ষ্ঠ অধ্যায় ব্যাখ্যা। আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই তো সবাই। দেখো, দেবতার কোপানলে সূর্যগ্রহণ হয়। 2 নাম্বার বলতেছে পর্যাপ্ত রক্ত চলাচলের অভাবে দেহকোষের মৃত্যু হয়। এখন ক নাম্বার বলছে শৃঙ্খল যোজন কাকে বলে? সার্বিক নিয়মের ব্যাখ্যা করা যায় না কেন? দৃশ্যকল্প 2-এ ব্যাখ্যার যে প্রকারের প্রতিফলন ঘটেছে তার ব্যাখ্যা দাও। দৃশ্যকল্প 1 এবং 2-এ যে দুটি বিষয়ের ইঙ্গিত করা হয়েছে তাদের তুলনামূলক সম্পর্ক বিশ্লেষণ করো। উত্তর দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনো দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যে একটি মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা হয়। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যায়
কোনো দূরবর্তী কারণ এবং কার্য, যেটা বললাম যে সূর্য উঠলে সূর্য ডুববে, তাহলে সূর্য ডোবার জন্য কোনটা প্রয়োজন? সূর্য ওঠার প্রয়োজন। তাহলে কার্যের জন্য যে কারণের প্রয়োজন, কার্যটা কি? সূর্য ডোবা, আর কারণটা কি? সূর্য ওঠা। তাহলে কার্য এবং কারণের মধ্যে, এই দূরবর্তী কার্য এবং কারণের মধ্যে মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা হয়, তাকে শৃঙ্খল যোজন বলা হয়। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যে একটি মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা হয়, তাকে শৃঙ্খল যোজন বলে। খ নাম্বার দেখো, অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত না হওয়ায় সার্বিক নিয়মের ব্যাখ্যা করা যায় না। বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা যায়, কিন্তু সার্বিক নিয়ম ব্যাপকতর, একে অন্য কোনো উচ্চতর নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না বা অন্য কোনো নিয়মে রূপান্তর করা যায় না, তাই সার্বিক নিয়মের ব্যাখ্যা করা যায় না। পরমতম জাতি, উচ্চতর জাতির যেমন ব্যাখ্যা করা যায় না, সার্বিক নিয়মেরও তেমন ব্যাখ্যা করা যায় না। সার্বিক নিয়ম হচ্ছে উচ্চতর জাতি, উচ্চতর জাতিকে আর কোনো উচ্চতর জাতিতে ভাগ করা যায় না, তাই উচ্চতর জাতির ব্যাখ্যা দেওয়া যায় না। ব্যাখ্যা দেওয়ার জন্য কি করতে হবে? উচ্চতর বা ব্যাখ্যার্থের দিক থেকে বেশি হতে হবে। সার্বিক তো ব্যাখ্যার্থের দিক থেকে বেশি, এটাকে আর ব্যাখ্যার্থের দিক থেকে বেশি করা যায় না, তাই সার্বিক নিয়মের ব্যাখ্যা দেওয়া যায় না। গ নাম্বার দেখো, দৃশ্যকল্প 2 বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে। যে ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়, তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। তাহলে কার্যকারণটা তো বুঝাইছি, তাহলে কার্যকারণ সম্পর্কটাকে আবিষ্কার করার পরে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়, তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। যেমন চাঁদের ওপর যখন পৃথিবীর ছায়া পড়ে তখন চন্দ্রগ্রহণ হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনাবলীকে প্রাকৃতিক নিয়মকানুনের অধীনে ব্যাখ্যা করা হয়। এই ধরনের ব্যাখ্যায় বিভিন্ন স্তর রয়েছে, যেগুলোর সাহায্যে ঘটনার সঠিক কারণ আবিষ্কার করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা মানুষের শিক্ষা, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিষয়ের উপর নির্ভর করে। দৃশ্যকল্প 2 বলা হয়েছে, পর্যাপ্ত রক্ত চলাচলের অভাবে দেহকোষের মৃত্যু হয়। এটি দেহকোষের মৃত্যুর একটি মৌলিক ব্যাখ্যা, এই কারণে এটি বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে কি সাদৃশ্যপূর্ণ। ঘ নাম্বার দেখো, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 মাধ্যমে যথাক্রমে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। নিচে উভয় ব্যাখ্যার মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো। কোনো কার্যকারণ নিয়ম ব্যতি রেখে কেবল মন গড়া ধারণা বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে যে ব্যাখ্যা প্রদান করা হয়, মানে কোনো কার্যকারণ সম্পর্ক নাই, কোনো নিয়ম কারণ নাই, কিছু নাই, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি নাই, শুধু নিজের মন গড়া যে বিশ্লেষণ বা বর্ণনা দেওয়া হয়, সেটাকে লৌকিক ব্যাখ্যা বলে। অন্যদিকে কোনো ঘটনার কার্যকারণ নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা প্রদান করা হয়, তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও প্রাসঙ্গিক দিক উল্লেখ করা হয়। এই কারণে বৈজ্ঞানিক ব্যাখ্যার অলৌকিকতা বা আংশিকতার কোনো স্থান নেই। অন্যদিকে লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তির অস্তিত্ব বা প্রভুত্ব স্বীকার করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে একই জাতীয় অন্যান্য ঘটনার নিয়মের সাথে সংযুক্ত করা হয়, কিন্তু লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তির আশ্রয় ও মন গড়া ব্যাখ্যা দেওয়া হয় বলে এখানে কোনো সুনির্দিষ্ট নিয়ম থাকে না। মানে একই কথা বারবার ঘুরে পেঁচায় বলতেছে, দ্যাটস ইট। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ দিক প্রাধান্য পেলেও লৌকিক ব্যাখ্যায় ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও ধ্যান ধারণা প্রকাশ পায়। এই কারণে লৌকিক ব্যাখ্যার চেয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যার গ্রহণযোগ্যতা হচ্ছে কি বেশি। 12 নাম্বার সৃজনশীল দেখো, সুবর্ষণ ফলে ফলন ভালো হয়, ফসলের দাম ভালো হয়, কৃষকের সমৃদ্ধি আসে। 2 নাম্বার কি, মুসা সাহেব পুকুরে মাছ চাষ করেন, এই বছর বন্যায় পুকুরের পাড় ভেঙে সব মাছ ভেসে যায়, এতে তিনি ক্ষতির সম্মুখীন হয়। মুসা সাহেবের মা বলেন, অশুভ দৃষ্টির প্রভাবে এই অবস্থা হয়েছে, ঝাড়ফুঁক করালে তা কেটে যাবে। তখন মুসা সাহেব বলেন, অতিবৃষ্টি ও বন্যার তীব্র স্রোতে পুকুরের পাড় ভেঙে যাওয়ায় মাছ ভেসে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, ব্যাখ্যা কি? অন্তর্ভুক্তি বলতে কি বোঝো? দৃশ্য 1 নির্দেশিত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে ব্যাখ্যা করো। তাই দৃশ্য 1 কি ছিল আমরা দেখি তো। দৃশ্য 1 ছিল সুবর্ষণের ফলে ফসল ভালো হয়, ফসলের দাম ভালো পাওয়া যায়। আচ্ছা, আর দৃশ্য 2 মা এবং মুসা সাহেবের উক্তি দুটিতে যে ধরনের ব্যাখ্যা নির্দেশিত হয়েছে তাদের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করো। তাহলে 1 নাম্বার দেখো, কোনো জটিল ও দুর্বোধ্য ঘটনাবলীকে সহজ সরল ও বোধগম্য করে উপস্থাপন করার প্রক্রিয়াই হচ্ছে ব্যাখ্যা। তাহলে কোনো জটিল ঘটনাকে একটা ঘটনাকে সহজ সরল ও বোধগম্যভাবে উপস্থাপন করার প্রক্রিয়াই হচ্ছে কি ব্যাখ্যা। তাহলে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা একটি কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়, তাকে অন্তর্ভুক্তি বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো বিশেষ ঘটনাকে একটি সার্বিক নিয়মে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা দেওয়া হয়। যেমন বস্তুর ভূপতনকে ব্যাখ্যা করার জন্য যখন আমরা একে মধ্যাকর্ষণ নিয়মের আওতায় এনে ব্যাখ্যা করি, তখন ব্যাখ্যায় অন্তর্ভুক্তি ঘটে, কারণ মধ্যাকর্ষণ নিয়ম দিয়ে বস্তুর ভূপতন ছাড়াও জোয়ার ভাটা, গ্রহ নক্ষত্রের গতিবিধি ইত্যাদি ব্যাখ্যা করা যায়।
দৃশ্যকল্প দৃশ্যকল্প 1 এর নির্দেশিত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খল যোজন রূপটি প্রতিফলিত হয়েছে। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যে একটি মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খল যোজন বলে। ব্যাখ্যার এই অংশে দেখানো হয় যে একটি কার্য সরাসরি কল্পিত কারণ থেকে উদ্ধৃত নয়, বরং কার্যটি একটি অন্তর্বর্তী অবস্থা থেকে সৃষ্ট। এইরূপ ব্যাখ্যায় গ এর কারণে দেখিয়ে বলা হয় যে ক হচ্ছে খ এর কারণ এবং খ হচ্ছে গ এর কারণ, মানে এটা এটার কারণ এবং এটা সেটার কারণ, মানে একটাকে কারণ দেখায় বলা হচ্ছে এটার জন্য এটা হয়েছে, এইটার জন্য সেটা হয়েছে। এভাবে শৃঙ্খল যোজনের সাহায্যে খ এর মাধ্যমে ক এবং গ এর মধ্যে একটি মধ্যবর্তী সম্পর্ক ব্যাখ্যা করা হয়। দৃশ্যে একে বলা হয়েছে সুবর্ষণ হলে ফলন ভালো হয়, ফলনের ভালো দাম পাওয়া যায় এবং কৃষকের সমৃদ্ধি আসে, অর্থাৎ কৃষকের সমৃদ্ধির সাথে সুবর্ণ হওয়ার কার্যকারণ সম্পর্ক রয়েছে। সুতরাং দৃশ্য 1 এর চিত্রটি বৈজ্ঞানিক ব্যাখ্যা শৃঙ্খল যোজনের সাথে সাদৃশ্য। এবার দৃশ্য 2 এ মা এবং মুসা সাহেবের উক্তি দুটি যথাক্রমে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। নিচে উভয় ব্যাখ্যার পার্থক্য বিশ্লেষণ করা হলো। কোনো কার্যকারণ নিয়ম ব্যতি রেখে কেবল মন গড়া ধারণা বা অতিপ্রাকৃত শক্তির আশ্রয়ে যে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। অন্যদিকে কোনো ঘটনার কার্যকারণ নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ও প্রাসঙ্গিক দিক উল্লেখ করা হয়, এই কারণে বৈজ্ঞানিক ব্যাখ্যার অলৌকিকতা ও আংশিকতার কোনো স্থান নেই। অন্যদিকে লৌকিক ব্যাখ্যা অতিপ্রাকৃত শক্তির প্রভুত্ব স্বীকার করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে একই জাতীয় অন্যান্য ঘটনার নিয়মের সাথে সংযুক্ত করা হয়, কিন্তু লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃত শক্তির ওপর ভিত্তি করে ও মন গড়া ব্যাখ্যা দেওয়া হয় বলে এখানে কোনো সুনির্দিষ্ট নিয়ম থাকে না। পরিশেষে বলা যায় বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ দিক প্রাধান্য পেলেও লৌকিক ব্যাখ্যায় তা পায় না। এই কারণে লৌকিক ব্যাখ্যার চেয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যার গ্রহণযোগ্যতা তোমার কি বেশি। এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ব্যাখ্যার অধ্যায়। এবার আমাকে একটু রিভিউ দাও যে বুঝতে পারলা কিনা, তোমরা সবাই একটু বলো বুঝতে পারছো কিনা, এবং আমি তোমাদের জানাই দিচ্ছি কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে। তোমরা কেন সাজেশনটা দেখো না আমি বুঝতে পারলাম না, সাজেশনটা দেখো না কেন? সাজেশনটা কেন দেখো না? সাজেশন যে পোস্ট করে দেওয়া আছে কেন দেখো না? দেখো প্রথম অধ্যায় থেকে আসার সম্ভাবনা আছে হচ্ছে তোমার 1 থেকে 2টা। তারপরে দ্বিতীয় অধ্যায়
স্ক্রিনশট নিয়ে নাও প্রয়োজনে, যারা জানো না, বোঝো না, বুঝতে পারো না। নিপা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে মোটামুটি ক্লিয়ার তো, তাই না? এখন যদি ভাবো যে প্রথম অধ্যায় থেকে 2টা আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে 2টা, আর 3 অধ্যায় থেকে 3টা, আমার হয়ে গেল 7টা, আমি এই 3টা অধ্যায় পড়ে যাব, তাইলে পরীক্ষার হলে যায় তুমি বাস খাবা 100% শিওর থাকো। কারণ এগুলা হচ্ছে প্রত্যেকটাই তোমার সম্ভাব্য, শিওর কোনোটাই না, প্রত্যেকটাই হচ্ছে তোমার সম্ভাব্য। ভালো করে মাথায় ঢুকায় নাও, সম্ভাব্য। এখান থেকে একটাও আসতে পারে, এখান থেকে একটা, আর এই অধ্যায় থেকে ধরো একটা বা ধরলাম 2টাই আসলো, তুমি পড়ে গেলে এই 3টা অধ্যায়, কমন পাইলা 2, 3, 4টা, বাকি 3টা কেমনে লিখবা বলো? বাকি 3টা তখন তুমি কিভাবে লিখবা? বাকি 3টা তখন কিভাবে লিখবা? তুমি যদি মনে করো যে এইটা হচ্ছে সম্ভাব্য, পসিবিলিটি আছে, এটা সম্ভাব্য, কিন্তু তার মানে এটা না যে এইভাবেই আসবে। এই অধ্যায় থেকে 2টাও আসতে পারে, এই অধ্যায় থেকে 2টাও দেখলা পরীক্ষার হলে আসছে, এই অধ্যায় থেকে একটা আসলো, এই অধ্যায় থেকে একটা আসলো, তুমি এইভাবে এই শিডিউলে পড়ে গেলা যে তাহলে তো আমি 7টা যায় লিখবো, কিন্তু 7টা তুমি লিখতে পারলা না, 7টা তুমি লিখতে পারলা না, তুমি কমন পারলো 4টা, তাহলে তুমি কেন শুধু 3টা অধ্যায় পড়বা? বাকি 2টা অধ্যায় কি দোষ করলো? বাকি 2টা অধ্যায় দোষ করলো কি? এখানে আসলো এটা, এখানে আসলো একটা, প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে আসলো, সেই ক্ষেত্রে কি করবা? তো এইটা জাস্ট তোমাদের সম্ভাব্য হিসাবে বলে দিছি যে এই অধ্যায় কেন 3টা, কারণ এই অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এই অধ্যায় 3টা। আবার দ্বিতীয় অধ্যায়টা একটু গুরুত্বপূর্ণ, এখানে 2 থেকে 3টা আসতে পারে, এগুলা কি গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে বেশি আসতে পারে, এটাই হচ্ছে কথা। আর প্রথম অধ্যায় থেকে সবসময় একটাই আসবে, এটা জেনে রাখো, একটার বেশি প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় থেকে আসে না। তাহলে যৌক্তিক বিভাগ, যৌক্তিক সংজ্ঞা, 2টা থেকে 2টা আসলো, আর এই অধ্যায় 3 অধ্যায় থেকে আসলে হচ্ছে 2টা, তাহলে হইলো কয়টা? 4টা। তাহলে প্রথম অধ্যায় পড়ে গেছো, এই 3টা অধ্যায় পড়ে 4টা সৃজনশীল কমন পাইবা, বাকি 3টা লিখতে পারবা না, দোষ হবে ম্যাডামের, যে ম্যাডাম তো বলে দিছিল এভাবে এভাবে কমন আসবে, কিন্তু কমন তো আসলো না। কিন্তু তোমরা যে ট্রিক্স বোঝো না, কি বলে টিচার, স্যার, ম্যাডাম, ওইটা তো বুঝতে পারো না, নিজে নিজে বেশি মাতব্বারি করো, তারপরে যা বাস খাও। এখন এই অধ্যায় থেকে আসলে হচ্ছে তোমার আরও কয়টা? আরও 3টা, তখন তুমি কি করবা? বা এই অধ্যায় থেকে ব্যাখ্যা থেকে 3টা আসলো, এখান থেকে 3টা আসলো, 6টা সৃজনশীল ধরো ব্যাখ্যা থেকে আসলো, আর ইয়া থেকে আসলো 4টা, এই আসলো মোট 10টা সৃজনশীল, তখন কি করবা? আলহামদুলিল্লাহ, পঞ্চম অধ্যায় খুব ভালো করে বুঝাইছেন আপু, আপনাকে ধন্যবাদ আমাদের জন্য এত কষ্ট করার জন্য। তোমাদেরও ধন্যবাদ যে তোমরা এতক্ষণ কষ্ট করছো, ক্লাস করছো। এখন বলো কার কি সমস্যা, ক্লিয়ার হলেও আমাকে জানাও, ক্লিয়ার না হলেও জানাও। সিকিউ শেষ। আমার বাসা সিরাজগঞ্জ সদর। অরিন ক্লিয়ার আপু? আচ্ছা, এমসিকিউ ক্লাস হবে 7:20-এ। এমসিকিউ 7:20, এমসিকিউ ক্লাস হবে 7:20-এ, এমসিকিউ ক্লাস হবে 7:20-এ, এমসিকিউ ক্লাস 7:20-এ। আমরাও মিস করব তোমাদের 24 ব্যাচ।
আরে ভাই গ্রামে না, আমার বাসা সদরে, সদরে আমার বাসা, সদরে, গ্রামে সিরাজগঞ্জ সদরে আমার বাসা। তুমি আমার বাসায় যাবা? তোমাকে তো আমি বাসায় ইনভাইট করি নাই। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের সিকিউ শেষ, সিকিউ ক্লিয়ার। তো এরপরে আমরা সন্ধ্যার সময় ক্লাস করব হচ্ছে গাধা নাকি, এখানে লিখে দিছি না এমসিকিউ কখন, আবার কমেন্ট করে এমসিকিউ কখন। জায়গার নাম তোমাকে আমি বলবো না। আমার বাসা বেলকুচিতে আপু। আরে বাহ, বেলকুচি তাঁতের জন্য বিখ্যাত। তোমরা বেলকুচি থেকে আমাদের জন্য তাঁতের শাড়ি পাঠিয়ে দাও, ঠিক আছে? তো মোটামুটি আমরা শেষ করলাম। এবং এই সিকিউগুলা তোমাদের, এই সিকিউ সহ আর একটা প্লাস পয়েন্ট তোমাদের বলি, এই সিকিউ সহ আরও 10টা সিকিউ তোমাদের দেওয়া হবে পিডিএফ, এগুলা তো পড়ায় দিছি। আরও 10টা সিকিউ সহ আরও এমসিকিউ তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। তো সবাই ওগুলা পড়ো। মোট 20 থেকে 22টার মতো সিকিউ তোমাদের দিলাম, এবং সাথে হচ্ছে তোমার কত 10-50টার মতো এমসিকিউ দিয়ে দিচ্ছি এখন পড়ার জন্য। তো ওইগুলা প্রাইভেট গ্রুপে সবাই পেয়ে যাবা। প্রাইভেট গ্রুপে সবাই ঢুকে যাও। আমাদের যে এই যে লাইভ হচ্ছে, এই লাইভের ক্যাপশনে প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো প্রাইভেট গ্রুপে গেলেই ওই সিকিউগুলো পেয়ে যাবা। ওই সিকিউ এমসিকিউগুলো সলভ করো। পাশাপাশি আমি সন্ধ্যায় এমসিকিউ ক্লাস দিব। আশা করি এই ক্লাসগুলো করার পর ইনশাল্লাহ শতভাগ কমন থাকবে, আশা করা যায়। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে হ্যাঁ, আজকের পর থেকে আর ক্লাস নিব না, লজিক ক্লাস আর নাই, লজিক ক্লাস আজকে শেষ। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করো ভালো করে। সবার সাথে আবার দেখা হবে সন্ধ্যা 7:20 এমসিকিউ নিয়ে। তো এমসিকিউ সবাই 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 অ্যাটেন্ড থাকবা, লাইভ ক্লাসটা করবা, ঠিক আছে? তো সবাইকে আসসালামু আলাইকুম।